বিশেষ করে স্টুডেন্টরা। আবারও বলছি, বারবার দেখো আজকের এপিসোড। আল্লাহু আকবার। ঢাকা মেডিকেল কলেজ 82.5 লাখ আগে তো 82.25 আল্লাহু আকবার। বা আব্বা আমি ঢাকা মেডিকেলে চান্স পাইছি আব্বা। আব্বা আমি 94তম হয়েছি আব্বা। মা কই? লাউডে দে। ভাবে। আর আমার একটা বিড়াল আমার কোলে বসে থাকতো। আমি বলতাম যে, "তুই সাক্ষী আমার, হ্যাঁ? আর কেউ আমার এই পড়ার যে পরিশ্রমটা দেখতে পারবে না।" তো আমার যে হুডিটা পরে পড়াশোনা করতাম, ওই হুডি ধরে টানতো যে, "আর তুই করিস না, এখন একটু ঘুমা।" আর আমার বাসায় এটা আমার মনে হইতো। আচ্ছা। সাতক্ষীরা শহর এলাকায় যেখানে ওয়াইফাই আছে, বলতাম, "ভাই আমার একটু ওয়াইফাই দেবেন? আমি ক্লাস ডাউনলোড দিব। আমার তো এমবি কেনার টাকা নাই।" তা বলছে, সিরিয়াসলি করতেন এরকম? "হ্যাঁ, এটা আমি সিওর করতাম।" কোথায় বলতেন এগুলা? ওই দোকানে গিয়ে যেখানে মেমোরি লোড দিত আগের ও দোকানে। আচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি ব্র্যান্ডিং বাংলাদেশের একটি এপিসোড। ব্র্যান্ডিং বাংলাদেশে কী ধরনের গল্প আসে আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড যে চ্যানেলটি রয়েছে, সেখানে গেলে আপনারা দেখতে পাবেন। আপনার গল্পটি এমন গল্প, যে গল্প হাজার লক্ষ মানুষের মোটিভেশনকে নাড়িয়ে দিতে পারে। তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা খুবই সম্মানের সহিত আপনার গল্পটি লাখো কোটি মানুষের সামনে তুলে ধরতে চাই। আমাদের এখানে মেইল করবার জন্য আমাদের যে অ্যাড্রেস, সেটা আপনারা ভিডিওর কোণাতে দেখতে পাচ্ছেন, sharemystory24@gmail.com। এছাড়া আমাদের ফোন নম্বরও রয়েছে। ফোন নম্বরটাও আপনারা দেখতে পাচ্ছেন। 24 ঘন্টায় যে কোনো সময় আপনারা চাইলে আমাদেরকে মেইল করতে পারেন বা ফোন কল করতে পারেন এবং ফোন কল করার পরে যে ইনস্ট্রাকশনগুলো আপনারা শুনতে পাবেন, সেই ইনস্ট্রাকশন মেনে আমাদেরকে ভয়েস রেকর্ড পাঠালেই আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। নামটা একটু বলেন ১ম এ প্লিজ। আসসালামু আলাইকুম। আমার নাম আলহাজ হোসেন। বয়স? ২৪, জন্ম জেলা? সাতক্ষীরা জেলা, একদম বর্ডার এলাকায়। তার মানে বদরে। ইন্ডিয়ান বর্ডার। জি। ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার এলাকা। ওকে, ফাইন। সো আলফাজ, আমরা শুরু করি। আপনি যেখান থেকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি যে এলাকায় থাকি, আমি যে সময় জন্মগ্রহণ করেছি, মানুষ সে সময় বুঝতো চাকরির সময় ২০ লাখ টাকা ঘুষ লাগবে, ১২ লাখ টাকা ঘুষ লাগবে। ছেলেদের মেয়েদের পড়াশোনা করে কি লাভ? সেখান থেকে আমরা ৩ ভাই-বোন। আমি ছোট, আমার বড় ভাইয়া আছেন, আচ্ছা। তারপরে বোন, তারপরে হচ্ছে আমি সবার ছোট। বাবা কি করতেন ওই সময়ে? মুদি দোকানদার ছিল। কিছু মুদির দোকান থাকে অনেক বড়, কিছু মুদির দোকান খুবই ছোট্ট, অল্প কিছু সামান থাকে। মাঝারি মানের একটা দোকান, যেটা গ্রামে? গ্রামের আ পরিবেশে আরকি। আচ্ছা, দোকানও চালাইতো এবং সাথে, সাথে ছোট্ট একটা কাঠের ব্যবসা ছিল আরকি। আচ্ছা, তো ওই ব্যবসাটা তখন অফ ছিল। আমরা ৩ ভাই-বোন ছোটবেলা থেকে, আমার বড় ভাইয়া মাদ্রাসায় পড়তো। আমি পড়তাম রা সুপ্রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমার বোন পড়তো মাদ্রাসায়। তো আচ্ছা। তারপরে আমি ক্লাস 1 এ আমি ভর্তি হই। তখন আমার রোল একদম পিছে ছিল। ম্যাডামরা আমাকে বলত যে, "এই ছেলের রোল এরকম কেন?" তো এরকম নানা ধরনের কথা বলত। তারপরে আমি যখন পরীক্ষাটা দেই, তখনই আমার রেজাল্ট দেখে স্যার ম্যাডামরা তখন আমাকে এক্সট্রা মানে ভালোবাসতে শুরু করে যে, মানে হুটহাট করে কি হলো? আপনি অনেক ভালো করে ফেললেন। আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেমন বিভিন্ন গান, যেমন কোরআন তেলাওয়াত, ওই সময় আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক অংশগ্রহণ পার্টিসিপেট করতে হতো স্বাধীনতা দিবসে। ওই ক্লাস 1 এ? ক্লাস 1 থেকে। আচ্ছা, তারপরে আমার রোল ৩ হয়। তারপরে ৩ হওয়ার পরে আমি যখন ক্লাস 3 তে উঠি, তখন আমার রোল আরো কমে আসে, 2 হয়। আচ্ছা। এরপরে আস্তে, আস্তে আমার রোল ক্লাস যখন 5 এ উঠি তখন ১ হয়। ম্যামরা ওখান থেকে আমার কলম, খাতা কলম, যেহেতু আমার আর্থিক অবস্থাটা ভালো ছিল না, খাতা কলম আমাকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে বলত, "আলফাজ তুমি এগুলো ব্যবহার করবা, বেশি করে বাসায় প্র্যাকটিস করবা।" মানে ওনারা দিত আপনাকে জি, আমাকে ফ্রিতেই দিত ম্যাডামরা। মোটিভেশন দেওয়ার জন্য? মোটিভেশন দিত। তারপরে ম্যাডামদের এই সকল মানে সহায়তা নিয়ে আমি পরীক্ষা দেই। যে আমাদের পিএসসি পরীক্ষা ছিল ওই সময় 5 এ। হুম, হুম। এবং আমি ওইখানেও এ প্লাস পাই এবং ভালো একটা মার্ক অর্জন করি। আমাদের ব্যাচে একজনই এ প্লাস পাইছিল, সেটা আমি। তারপরে আমি ওইখান থেকে হায়ার সেকেন্ডারিতে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিই। ক্লাস 6 এ ভর্তি হয় এবং ওখানে ভর্তি রোল ছিল আমার ৯৭ এর মতো। ক্লাস 6 থেকে যখন 7 এ উঠি তখন আমার রোল পাস হয় এবং তো ওখানে গিয়ে আমি আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেমন গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এবং বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করতাম এবং প্রাইজ নিতাম। এগুলো কি আপনি শিখেছেন কারো কাছে নাকি আমি শুনে শিখেছি। আমি কোনো উস্তাদ বা কোনো ট্রেনার দিয়ে শিখি না। টিচার দেওয়া হতো আপনাকে কোনো প্রকার? নিজেই বোর্ড বই রিডিং পড়তাম। ওখান থেকে সেই পড়াটা নিজে বুঝতাম। যেখানে বুঝতাম না সেখানে দাগিয়ে রাখতাম আরকি। আচ্ছা, গ্রামের ছেলেপেলেরা তো সাধারণত খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। জি। আপনি কি করতেন? মাঝে, মাঝে খেলা করতাম কিন্তু পড়াশোনাটাকে ঠিক রাখতাম। জি, তারপরে? তারপরে আমি যখন এরকম আস্তে, আস্তে ক্রমান্বয়ে আমি 6, 7, 8
এরকম উঠতে থাকে, আমার রোল আরো নিকটে চলে আসে। হ্যাঁ। এবং আমি আমার ম্যাডাম মানে আমাকে আবার উৎসাহ দিতে থাকে যে, "আলফাজ তুমি ভালো কিছু করবা।" এবং আমি মানুষকে হেল্প করার চেষ্টা করতাম। যদি কোনো বৃদ্ধ রাস্তা দিয়ে যাচ্ছে, তাদেরকে রাস্তা পারাপার থেকে শুরু করে এগুলো ম্যাডামরা এবং স্যাররা অবজারভেশন করতো। প্রাইজগুলো আমি পাইতেছি রেগুলার। হুম, এগুলো নিয়ে ম্যাডামরা গল্প করতো। এটা আমাকে আরো বেশি ইন্সপায়ার করতো। যখন আমি ক্লাস 8 এ, তখন আমার বাসায় আর্থিক প্রবলেম হয়ে যায়। তো আমার পিতামাতা আমাকে সাপোর্ট দিতে পারে নাই ওইভাবে। তখন আমি সিদ্ধান্ত নিই যে আমার একটা টিউশনি দরকার। তো আমি তো ওই সময় ক্লাস 8 এ আমাকে কেউ টিউশন দিবে আরকি। হুম। তো সেই সময় আমার এক নানার সম্পর্ক ছিল অনেক দূরে, প্রায় ৪ কিলোমিটার দূরে। তখন আমার একটা বড় আমার আব্বুর সাইকেল ছিল। হুম। ওটা একটু ভাঙা মতো আরকি। ওই সাইকেল চালিয়ে আমি আ যখন আমি ক্লাস থেকে বাসায় আসতাম ৪ টার দিকে বিকাল, তখন একটু খেয়ে আবার সন্ধ্যার দিকে আমি পড়াইতে যাইতাম সাইকেল চালায়। কত টাকা এবং ছিল? ৳৫০০ র বিনিময়ে আমি এই টিউশনটা করাইতাম সেই সময়। কোন ক্লাসের পড়াইতেন? আমি ক্লাস 6 এ পড়াইতাম। আমাদের মানে মাঠের জমি জায়গা খুবই মানে নেই বললেই চলে। তো এইগুলা যতটুকু ১-২ কাঠা আছে, তো এগুলা নিয়েই মানুষরা বিরোধ করতো। আমার আব্বুর সাথে ঝগড়া বাধাইতো। তো সেইখান থেকে আমি প্রতিজ্ঞা নিতাম যে আমি ভালো করে লেখাপড়া শিখবো। একসময় উকিল হবো, একসময় পুলিশ হবো। এরকম একেক সময় আমার মানে মানে ইচ্ছা জাগছে আরকি। হুম, প্রায় ৪ কিলোমিটার দূরে আমার ওই টিউশনটা ছিল। আমার বড় ভাই আছেন। হুম। উনি আমাকে একটা আ আই ৳৭,০০০ র একটা মানে আইপ্যাড কিনে দেয়। আইপ্যাড। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কেন এটা? এটা আমি যাতে আমার অফলাইন যেহেতু টিউটর নাই, আমি শিখতে পারবো। সার্চ দিয়ে YouTube এ গিয়া ক্লাস ও! দেখতে পারবো। সেই সময় ফাহাদ স্যারের আমি ক্লাস দেখি। ক্লাস 8 এ হ্যাঁ, থাকা অবস্থায়? হ্যাঁ, ক্লাস 8 এ থাকা ফাহাদ? জি, বলছে যে, "এই স্যারটা দেখ, এই স্যারটা হলো ভালো পড়ায় ক্লাস 8 এ।" তখন আমি ওই আমার কম দামের আইপ্যাডটিতে আমি সার্চ করি। করে স্যারের হোয়াইট বোর্ডের ক্লাসটা আমি দেখা শুরু করলাম। দেখলাম যে উনি টপিক ওয়াইজ ধরে, ধরে সবকিছু পড়ায় দিচ্ছে। আমার তো ওয়াইফাই নেই। তো আমি সাইকেল চালায় যাইতাম ওই সাতক্ষীরা শহরে আচ্ছা, এলাকায়। আচ্ছা। সাতক্ষীরা শহর এলাকায় যেখানে ওয়াইফাই আছে বলতাম, "ভাই আমার একটু ওয়াইফাই দেবেন? আমি ক্লাস ডাউনলোড দিব। আমার তো এমবি কেনার টাকা নাই।" তো বলছে সিরিয়াসলি করতেন এরকম? হ্যাঁ, এটা আমি সিউর করতাম। কোথায় বলতেন এগুলা? ওই দোকানে গিয়ে যেখানে মেমোরি লোড দিত আগে ও দোকানে। আচ্ছা। তারপরে রিকোয়েস্ট করলে দিত যে, "ভাই আমার দেন আমি একটু পড়াশোনার কাজে" তো আপনি একই দোকানে গিয়ে তো বারবার বলতে পারবেন না। এটা তো ওর জন্য আস্তে, আস্তে পরিচয় হয়ে যায় যে আচ্ছা, সখ্যতা গড়ে ওঠে যে আমি ভালো করি পড়াশোনায়। আচ্ছা। তো এই কারণে ওনারা হেল্প করতে আমাকে সাহায্য করে। তারপরে ডাউনলোড করে ওখানে ডাউনলোড আচ্ছা। গুলো হয়ে গেলে আমি বাসায় চলে এসে ক্লাস ১ এর পর ১ দেখতাম। আর ওই আমার একটা চেয়ার আর টেবিল, আমার একটা বিড়াল ছিল। ওই বিড়াল আমার কোলে বসে থাকতো। আর আমি ওই কানে একটা হেডফোন থাকতো না। ওই সময় হেডফোন কিনিনি। তারপরে পরবর্তীতে আর কিনছিলাম আরকি। ক্লাস দেখতাম। আর ক্লাস দেখার পরে আমি বই পড়তাম। দেখি আমার সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি যে অধ্যায়টা পারি না সে অধ্যায় আগে আমি স্যারের ক্লাস শুনতেছি, ফার্স্ট স্যারের ক্লাস। তারপরে গিয়ে বইটা রিডিং পড়তেছি। মনে হয় যে আমি সবকিছু বুঝতে পারতেছি। যেগুলো না বুঝি কয়েকদিন পরে সে অটোমেটিক আমার ওই তথ্যগুলো আমি পেয়ে যাচ্ছি আরকি। Google এ সার্চ করে আরকি। বিড়াল আমার কোলে বসে থাকতো। আমি বলতাম যে, "তুই সাক্ষী আমার, হ্যাঁ? আর কেউ আমার এই পড়ার যে পরিশ্রমটা দেখতে পারবে না।" তো আমার যে হুডিটা পরে পড়াশোনা করতাম, ওই হুডি ধরে টানতো। আমি মনে করতাম যে বিড়াল বলতেছে যে, "আর তুই পড়িস না, এখন একটু ঘুমা।" হ্যাঁ, আমার বাসায় এটা আমার মনে হইতো। তবে বিড়ালটা এখন মারা গেছে। তো আমার বিড়ালের কথা অনেক মনে পড়ে আরকি। তারপরে আমি যখন পড়াশোনা করতাম তখন রাত হয়ে যেত, অধিক রাত হয়ে যেত। হুম, তখন আমার আব্বু আমাদের দোকান ছিল, দোকান যখন বন্ধ করে আমার বাসায় আসতো, হুম। আব্বু ঘুমাবে, মাও ঘুমাবে। তো সেই সময় আব্বা আমার দরজায় নক করতো, করে বলতো, "আলফাজ তুই কি করতেছিস? এখনো পড়তেছিস? একটু এখন ঘুমা। তোর ওই সমস্যা হবে না কিন্তু।" তখন আমি বলতাম, "আব্বা আমার তো এখনো পড়া একটু বাকি আছে, আমি পড়ে ঘুমাচ্ছি আরকি।" তারপরে আবার ঘুমানো যাওয়া যখন ঘুম থেকে উঠতো আরকি, তখনও দেখতেছি আমি পড়তেছি। তো আব্বু এটা বলতেছে, "তুই এখনো আ ঘুমাস নাই?" আমি বলছি, "আব্বা ঘুমাবা নাই, একটু দাঁড়াও।" তখন আমি এইভাবে পড়াশোনা কন্টিনিউয়াস করি আরকি। পড়াশোনা চালাতে, চালাতে এটা ক্লাস এরকম 8 এর ঘটনা। হুম। জি, তো জেএসসি পরীক্ষা আমি দিই এবং সেখানে আমি জেনারেল গ্রেডে বৃত্তি পাই। ট্যালেন্ট পুলে পাই নাই। ওখান থেকে মাসিক ভিত্তিতে অল্প কিছু টাকা পাইতাম। তো ওই টাকা দিয়ে আমি বিভিন্ন বই, খাতা, কলম এগুলো কিনতাম আরকি। তারপরে ক্লাস 9 এ উঠি। 9 এ উঠার পরে আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড শুরু হয় তখন থেকে। তো সায়েন্সটাকে আপনি নিজের ইচ্ছাতেই নিলেন নাকি আপনাকে কেউ আমার ইনসিস্ট বড় ভাইও সায়েন্সে পড়াশোনা করত। তো বলত যে, "তুই একটা ভালো কিছু হওয়ার জন্য সায়েন্স নেওয়া দরকার তোর।" আচ্ছা। তখন ওখান থেকে বড় কোন ভাইয়ের স্কুলে আপনি? আমার তখন ঝাউডাঙ্গা হাই স্কুল ঝাউডাঙ্গা হাই হাই স্কুল স্কুল। এটা হচ্ছে সাতক্ষীরাতে। জি, উপজেলা? সদরে ঝাউডাঙ্গা ইউনিয়নে। তো আপনারা কি সদরেই? জি, সদরে। তারপর? তারপরে ক্লাস 9 এ ওঠার পরে তখনও দেখি ফার্স্ট স্যারের ক্লাস আছে অনলাইনে। হুম। YouTube এ আমি তখনই সার্চ দিই। তখন আমাদের গ্রাম পর্যায়ে এতটা YouTube এভেইলেবল ছিল না। তারপরে আমি ফার্স্ট স্যারের ক্লাস এমন কোনো ক্লাস ছিল না YouTube এর প্লেলিস্টে যেটা আমি দেখি নাই।
স্যারের সাথে প্রত্যেকটা ভিডিও আমি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতাম। দরকার হলে সেটা রিপিট করে দেখতাম। ৳৫০০ বা ৳১,০০০ বিনিময়ে পড়তে হবে এরকম লাগছিল না আরকি। তো তারপরে আমার এক ওখানকার স্থানীয় এক বড় ভাই, উনি আমাকে বলছিল যে, "আলফাজ, তুমি তো এরকম পড়াশোনা করতেছো, তোমার রোলও ভালো। তাহলে তুমি আমার কাছে এসে একটু পড়ো।" কিছু মাস টাকা দিছিলাম ভাইকে। তারপরে ভাই আমাকে বলছিল যে, "তোমার যেহেতু আর্থিক প্রবলেম, তোমাকে আমি ফ্রি পড়াবানি।" এই ভাইটা কি করতো? ওই ভাই মানে জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে কিন্তু চাকরি পায় নাই। তো তখন থেকে আমি উনার ফার্স্ট স্টুডেন্ট হয়ে যাই। মানে উনি আপনাকে ইচ্ছা করেই পড়াতে চাইলো। হুম, হুম। আচ্ছা। তারপরে হচ্ছে সেখান থেকে উনার আমাকে পড়ায়ে আমি আরো দেখতেছি ক্লাস টেস্টে ভালো করতেছে। সো অন্যান্য স্টুডেন্টও আস্তে, আস্তে আমার কাছে শুনতে লাগলো যে, "কোন ভাইয়ের কাছে পড়িস?" তখন বলি যে, মেহেদী ভাইয়ের কাছে পড়ি।" তখন মেহেদী ভাইয়ের কাছে অনেক স্টুডেন্ট আ মানে তখন আস্তে, আস্তে ভাইয়ের কাছে ভর্তি হওয়া শুরু করে। ক্লাস 9 এ আপনার সাবজেক্ট কি হলো সায়েন্সে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ হায়ার ম্যাথও আছে। সবগুলোই নিলেন আপনি। হ্যাঁ, হ্যাঁ। ওকে। তখন পর্যন্ত আপনার লাইফে কোনো অ্যাম্বিশন ফিক্স নাই যে আপনি জীবনে কি করবেন না না, কি তখন আমার ইচ্ছা ছিল যে আমি বুয়েটে পড়াশোনা করব বা আচ্ছা। এরকম ইঞ্জিনিয়ারিং এর দিকে যাব। হুম। তারপরে আমি ক্লাস 9 এ পড়তেছি এবং ক্লাস 9 এ পড়ার সময় তখন তো সব মানুষ সায়েন্স সম্পর্কে বোঝে না। শুনলেই ভয় লাগতো। হ্যাঁ, কত সালে এসএসসি আপনার? 20 সালে। ২০২০ সালে? জি। কিন্তু আমার ধারণা ছিল যে মানুষজন এখন সবকিছু জেনে গেছে ইন্টারনেটের কল্যাণে। তার মানে এখনো এরকম অবস্থা বাংলাদেশের কোথাও, কোথাও আছে? জি, জি, জি। যেগুলো একদম নিম্ন অঞ্চল সাতক্ষীরার। আপনার গ্রামের মধ্যে আপনার থেকে ব্রিলিয়ান্ট রেজাল্ট এর আগে কেউ করেছে? এখন পর্যন্ত কেউ করে না। সো ঐরকম একটা জায়গা থেকে উঠে এসছে এবং ওর ভিডিওটা ভাইরাল। শুধু ভিডিও ভাইরাল না, ওর ভিডিও ভাইরাল হওয়ার মতোই। বিশেষ করে ইয়াং যারা আছো, যারা অনেক ফ্যাসিলিটি পাও জীবনে কিন্তু কাজে লাগাতে পারো না। তাদের জন্যে এইরকম ছেলেমেয়ের গল্প আসলে এক ধরনের আশীর্বাদ। তারপর ভাই? তারপরে আমি যখন ক্লাস 9 এ পড়াশোনা করতেছি, তখনও আমি ওই স্টুডেন্টটাকে পড়াই। ৳১,০০০ করে দেয় তখন। আমি যখন পড়তাম তখন আমার যে ফ্রেন্ড গুলো আছে, ক্লাসে যখন আমরা একসাথে থাকতাম, তখন আমি যে ফ্রেন্ডটা একদম ফাঁকাভাবে বসে, বসে ঘুমাচ্ছে অথবা গল্প করতেছে, তাকে আমি ডেকে, ডেকে নিয়ে আসতাম। যে, "দেখ, আমি একটা নতুন জিনিস শিখেছি। আমি এই থিওরিটা বুঝতে পেরেছি। পদার্থবিজ্ঞানের এই জিনিসটা আমি নতুন করে শিখছি। তুই এখানে আয়, গল্প করবানি।" তো ওকে আমি ডেকে নিয়ে এসে আলাদা করে বলতাম যে, "দেখ, তুই এরকম করলে এরকম হয়। বা এই টপিকটা এরকম।" এবং আমি স্যার যখন পড়াইতো ক্লাসে, তখন মনে হয় যে স্যার কোথায় ভুল করতেছে সেটা আমি ধরতে পারতাম। "স্যার, এখানে তো ভুল করলেন।" আমরা তো এই বয়সে বিভিন্ন রকমের প্রেম-টেমে পড়ে যাই। ইমোশন গ্রো করে। আর আপনার তো ঐরকম বাধা দেওয়ার মতো কেউ ছিল না। জি, বাপ-মা তো খোঁজ নিয়ে দেখতো না আপনি কি পড়তেছেন, জি, জি। রাইট? তো আপনার এই বিষয়গুলো আসতো না? আমি যখন ক্লাসে ভালো করতাম অনেক মেয়ে আমাকে মানে তাকাইতো আরকি। কিন্তু আমি ওইগুলা অতটা আমার ভিতরে প্রেম জাগেনি আরকি আচ্ছা। ওইভাবে। ইউ আর লাকি এনাফ। হ্যাঁ, তারপরে তারপরে অনেককে ভালো লাগতো কিন্তু ওইভাবে বলা বা আমি অনেক শরম করতো আরকি নিজের ভিতরে। আমি যে ইচ্ছা করে প্রশ্নটা কেন করলাম জানেন? এই কারণে করলাম যে এই বয়সটা তো আসলে বয়ঃসন্ধিকাল এবং এই সময় খুবই মানে একেবারে ওই যে বলে যে ঝড়ের বেগে ইমোশন আসে আরকি। যাকে দেখে আমাদের মুরুব্বিরা বলত যে কাকপক্ষী দেখলেও ভালো লাগে। এটা খুবই ন্যাচারাল। কিন্তু এই যে ধাক্কা, এই ধাক্কাতে পড়ে জীবনের সবচেয়ে বেসিক জায়গার ১২টা বাজায় ফেলে অনেক স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট। সে কারণে ইচ্ছা করে একটু পোকটা করা। ভাই, আসছে যদি মানে ইমোশন যদি আসে তোমাদের মধ্যে এটা মানে অস্বাভাবিক কোনো কিছু না। এটা আসবে। এটা আসারই বয়স। না আসাটাই বরং চিন্তার বিষয়। কিন্তু আসার পরে এটা যদি তোমাকে তোমার লাইন থেকে চ্যুত করে ফেলে, তাকে দেখার পরে মনে হচ্ছে যে তাকে ছাড়া আর জীবনে কোনো কিছু নাই। এই ফিলিংসটা খুব বেশিদিন থাকবে না। আসলে জীবনে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ওই সময়টাতে এডুকেশনটা ঠিকমতো করা এবং যদি ঐটার উপরে কোনো না কোনোভাবে আঘাত আসে তার মানে তুমি রং পথে আছো। জি। আর আমার একটা ইচ্ছা ছিল যে আমার পিতামাতার যে স্বপ্ন আমি যদি এই প্রেমে এখন পড়ে যাই, তাহলে আমার ক্ষতি হয়ে যাবে লাইফে। সো ফ্যাক্ট ইস দ্যাট আমার এই প্রশ্নটার যে উত্তরটা দরকার ছিল আমি সেটা পেয়ে গিয়েছি। সেটাকে বলে সেলফ রিয়ালাইজেশন। ওই যে দেখেন লাস্টে যে কথাটা বলল যে আমার বাবা-মার যে স্বপ্ন আছে বা আমি যা করতে পারি আমাকে নিয়ে মানুষজন যে স্বপ্নটা দেখে এই স্বপ্নে মারাত্মকভাবে একটা ভাটা পড়ে যাবে যদি আমি এরকম একটা জায়গাতে জড়িয়ে পড়ি। দিস ইস কল্ড সেলফ রিয়ালাইজেশন। যার মধ্যে সেলফ রিয়ালাইজেশন নাই, সেই সব বাচ্চাদেরকে মানুষ করা খুব ডিফিকাল্ট। খুবই ডিফিকাল্ট এবং বেশিরভাগ ক্ষেত্রেই হয় না আসলে। কারণ চারপাশ থেকে বোঝাবে, চাপিয়ে দেবে, অনেকভাবে অনেক ফ্যাসিলিটি দিয়েও বেটার রেজাল্ট বের করা সম্ভব হয় না। আর যাদের মধ্যে রিয়ালাইজেশন আছে যেসব বাচ্চাদের মধ্যে, তারা দেখবেন ঊষর মরুভূমিতেও দুর্দান্ত ক্রপিং করতে পারে। মানে ব্যারন ফিল্ড, অনুর্বর ভূমিতেও তারা অসাধারণ শস্য ফলাতে পারে। কারণ তাদের মধ্যে সেলফ রিয়ালাইজেশন আছে। জি ভাই, তারপর? তারপরে আমি যখন ক্লাস 9 থেকে 10 এ উঠি, ওই সময় ২০১৩ এবং ১৪ সালের দেলোয়ার হোসেন সাঈদী যখন ফাঁসি দেয়, হ্যাঁ। তখন আমাদের জেলায় অনেক গাছ এবং ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয় আরকি। হুম, তো আমার আব্বু কোনো পলিটিক্যাল কোনো কেউ ছিল না। হুম, সবসময় দোকানেই থাকতো। হুম। দোকানে বেচাকেনা করত। ওকে। তো
ওই সময় ২০১৩-১৪ সালের মানুষ মানে মারা অথবা গাছ পোড়ানো ওই কেস আমার আব্বুর ঘাড়ে এসে চাপে। ওহো! এই মূল মামলাটা এসে এর আগে কোনো মামলা খাইছে আপনার বাবা বা না, না আমার এই আব্বা ১ম? কোনো সিগারেট পর্যন্ত খায় না, কোনো পলিটিক্যাল পার্টিতে যায় না। একদম নিরপেক্ষ আমার আব্বু। হুম। তো এই কেসটা সম্পূর্ণ ঘুরে যায় কিভাবে? ২০১৪ থেকে ১৩ সালের যে মামলাগুলা, হুম। সে মামলাগুলো ছিল আমার পাশের এলাকার বা আবাদেরহাট নামক এক স্থানের এক আমার দাদার নাম আনুর মোল্লা। ও! আর যার কেস হইছে তার নাম হচ্ছে শামসুর শেখ এবং শামসুর শেখের পিতার নামও হচ্ছে আনার মোল্লা। ও! অর্থাৎ আমার দাদার নামে সেম নাম। এই আবার কারণে আপনার হ্যাঁ, বাবাকেও ফাঁসায় যায়। হ্যাঁ, আমার বাবার নামের সাথে মিল, দাদার নামের সাথে মিল। ওখানেও সেম। কিন্তু ওখানে কাহিনী হলো যে আনার মোল্লা আমার দাদার নাম, আমার বাবার নাম হচ্ছে শামসুর রহমান। আর ওইখানে আবাদের হচ্ছে আনার মোল্লা ওর বাবার নাম। কিন্তু আবাদের যিনি উনি হচ্ছে আনার শেখ। হ্যাঁ, আর উনার ছেলের নাম হচ্ছে শামসুর শেখ। ওকে। এখন আমাদের একটা জায়গায় যখন ইনভেস্টিগেশন আসে পুলিশ এই কেসের তদন্তে, হ্যাঁ। তখন আমাদের এক চায়ের দোকানে তখন এসে বলে কি এই এলাকায় আনার শেখ কোনটা? আনার শেখ তার ছেলে হচ্ছে শামসুর শেখ। এই বাড়িটা কোনটা? এখন ওইখানকার কিছু দুষ্টু লোক বলছে কি এই শেখ কেটে দিয়ে তোমরা মোল্লা করো। মোল্লা করে এই বাসায় এটা আছে। হুম। যে আমার আব্বুর নাম ওইখানেই ঘুরায় দেয়। এক সাইডে একটা ঘর নির্মাণ করতেছে। ওই অবস্থায় পুলিশ আসে আমাদের বাসায়। তারপর? তখন ওই ঘর নির্মাণ ওইভাবে স্টপ হয়ে যায়। আমার আব্বুর নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে। আমার আব্বুকে এখন ধরে নিয়ে যাবে। আহা! তারপরে কি হলো আপনার ফ্যামিলিতে? আমাদের পড়াশোনা করব, পুলিশ এসে আমার আব্বুকে ধরতে নিয়ে আসতেছে। তখন আমার মনে ক্ষোভ জাগতেছে এই পুলিশের নামে যে আমি পুলিশ হব। এই পুলিশকে সব শেষ করব একদিন। এই দুর্নীতিগ্রস্ত আমার আব্বু কোনোদিন আ কোনো মিছিল মিটিং এ যায় নাই, কোনো পান বিড়ি সিগারেট খায় না। তার নামে একটা কেস এসে গেল তাও গাছ পোড়ানো মানুষ হত্যা মামলায়। ওয়ারেন্ট জারি হয়ে গেছে। এরকম পালাইতে থাকলো আব্বু বাসায় ঘুমাইতে পারে না। এ ওর বাসায় গিয়ে ঘুমায়, এর বাসায় গিয়ে রিকোয়েস্ট করে ঘুমায়। এরকম চলতে থাকলো ৩-৪ মাস। তারপরে এক শীতের রাতে আমার আব্বু ঘুমাইছে আমাদের বাড়িতে, আমি তখন পড়তেছি। তখন আমাদের বাসায় হঠাৎ করে এক দালালের মাধ্যমে পুলিশ নিয়ে আসে। এসে আমার আব্বুকে যখন ধরতে যাবে তখন আমার আব্বু পিছন গেট দিয়ে বেরোয় যাওয়ার চেষ্টা করতেছিল। তখন পিছন দিক দিয়েও পুলিশ আমার আব্বুকে মানে ধরে ফেলে আরকি। ধরে হাত করা শুরু করে। আমি এত পরিমাণ রিকোয়েস্ট করি ঐদিন যে, "আমার আব্বু ছেড়ে দেন।" হ্যাঁ? আমি অনেক চেষ্টা করছিলাম আমার আব্বুকে বাঁচাইতে। যে, "আব্বাকে নিয়ে যায়েন না।" আমার আব্বা কিন্তু মিছিল মিটিং করে না। তো আমার আব্বাকে ধরে নিয়ে গেছে। আমি দৌড়াতে খালি পায়ে আব্বার হাত ধরতেছি, "আব্বা তুমি এরকম তোমাকে নিয়ে যাচ্ছে, আমি তোমাকে বাঁচাইতে পারতেছি না।" আমার বড় ভাই তখন রাজশাহী ছিল। আমার কল দিছি ভাইয়াকে। তারপরে আব্বাকে যখন জেলে নিয়ে যাই, তখন আমাদের ফ্যামিলিতে কেস ছাড়ানোর জন্য বিভিন্ন মানুষের পা ধরতে হয়। আ এলাকার যে গুন্ডা-ফান্ডা লীগ যারা করতো ওই সময়, জেল থেকে ছাড়া পাওয়ার জন্য যে উকিল ধরা, মানে জজ কোর্টে হাঁটা, তখন তো আমি ছোট। তখন আমরা ওই কেসের নকল বের করি যে আসলে কি নামে মামলাটা আসছে। তখন দেখি শেখ কেটে মোল্লা করা। কিন্তু নাম ২ টাই কিন্তু বাপ এবং ছেলের নাম হুম। ২ টাই সেম। তখন আমরা উকিলকে বলি যে এই কাহিনী হইছে। তো উকিল এই কথাটাও আদালতে তুলে ধরে। তখন এই কেসটার মামলার বাদী এসে আব্বার পক্ষে সাক্ষী দেয় যে তিনি ছিলেন না এটা। আ তখন আমার আব্বুকে ছেড়ে দেয় এবং এই কেস থেকে শুরু করে ১৭ দিন কি আমাদের ফ্যামিলিতে হুম। দুর্বিষহ যন্ত্রণা, খাওয়া নেই, ঘুম নেই। কিন্তু পরিবার থেকে আবার যখন খাওয়া-দাওয়া কম হইতো বা আমাদের কিছু ছিল না খাওয়ার মতো, তখন মানে পাশের লোক থেকে আমাদের কিছু মানে সবজি, মাংস কিছু কিনে দিয়ে যেত খাওয়ার জন্যে। এবং আমাদের সব মিলিয়ে প্রায় ৳৫০,০০০ র মতো খরচ হয় আব্বাকে ছাড়াইতে। এমনি ৳৫০,০০০ তো অনেক টাকা আপনার। হ্যাঁ, ওই সময় অনেক টাকা। বিভিন্ন ছাগল, হাঁস-মুরগি এগুলো বিক্রি করে আব্বাকে প্রায় ছাড়াই নেওয়ার চেষ্টা করি আরকি। কোন ক্লাসে থাকা অবস্থায়? এটা ক্লাস 9 এর দিকে সম্ভবত। 9 এ, ওকে। তারপরে দাদার জমি ছিল ওইটা আমি, আমার ভাই, আমার আব্বা গিয়ে ওই অল্প করে চাষ দিতাম আরকি। ৫ কাঠা জমিতে আর কতই ফসল ৫ হবে। কাঠা জমি মাত্র? হ্যাঁ, সব মিলায়া? মানে পুরো ২০ কাঠা জমি ছিল। ওটা ৪ ভাই ভাগ করে আরকি ৫ কাঠা করে। মানে আপনার বাবার সব মিলায় জমি মাত্র ৫ না, কাঠা? ওইটা শুধু ওইখানেই ছিল আর আমাদের ভিটে বাড়িটায় আরকি। জি, সেটাই আর ধরতেছি। মানে চাষের জমি মাত্র ৫ কাঠা? শুধু ৫ কাঠা ছিল মাঠের জমি। আর ৫ কাঠা জমিতে কতটুক ধান হইতো? ওই কয়েক বস্তা ধান হইতো। তো আপনাদের তো চাল কিনতে হতো তাহলে? চাল কিনেই খাই আমরা। একেবারেই কিন্তু বাজে অবস্থা। জি। এটা আপনি হিসাব করতে পারেন ৫ কাঠা জমি কতটুকুই? যে আমাদের মাঠের জমি ছিল না বললেই চলে। তো তারপরে আমি ক্লাস 9 থেকে 10 এ উঠলাম। 10 এ উঠে আমার পড়াশোনা আবার আমি কামব্যাক দেওয়ার চেষ্টা করি যে আল্লাহ যা করছে, আমাদের টাকা পয়সা গেলেও আমরা বাপকে পাইছি। কোনদিন ক্লাস কামাই দিতাম না। বৃষ্টি, পানি, ঝড় হলেও আমি যাইতাম আরকি। সাইকেল ছিল আমার একটা বড় সাইকেল, হুম। আব্বা আমলের। আমার বন্ধুরা আবার ওই ছোট সাইকেল চালাইতো। এটা দেখে আমার বন্ধুরা হাসতো। আমি মাথাটা নিচু করে যাইতাম। মাঝে আমি
সাইকেলটা দূরে রেখে যাইতাম। আমার স্কুলের ভিতরে ঢুকাইতাম না। বিষয়টা হচ্ছে আত্মমর্যাদার যে ব্যাপারটা, ও যেটা করতেছে সেটা তো আমাদের বয়সে আমরা করব না ডেফিনিটলি। কিন্তু ওর বয়সে এটা ও করতেছে। কারণটা হচ্ছে ওর ভেতরে আত্মমর্যাদা বোধ গড়ে উঠতেছে। যে কারণে এটা ও করতেছে। আপনারা যদি আপনাদের বয়সটার সাথে জিনিসগুলোকে রিলেট করেন না, আপনারা নিজেদের মধ্যে অনেক কিছু খুঁজে পাবেন যেটা ওর সাথে মিল আছে। বিশেষ করে এইরকম নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারে যারা বড় হয়েছেন। জি, আমাদের যে একটা ছোট খনন করতেছি, খননের কাজ, ওখান থেকে আব্বা মাটি কাটতেছে, ঝুড়িতে ভরতেছে আর আপনার এবং আমি আমার ভাই সেটা বহন করে আরেক জায়গায় রেখে দিচ্ছে মানে আরকি। বাপ বেটা সবাই মিলে মাটি কাটার কাজও করতো জি, আরকি। জি। জি। এটা কি নিজের জমিতে মাটি কাটা নাকি কামলা দেওয়া না, যেটাকে? এটা হচ্ছে আমাদের নিজের একটা ছোট ফালি জমি ছিল। ওকে। ওই জমিতে আমাদের মাটি কেটে ও ছবিটা নিয়ে আসছে আমাদের জন্যে। জি। ওকে ফাইন। তারপর? বাসার যত কাজ আছে, ধান কাটা থেকে শুরু করে আমাদের মাটি কাটা, হুম। সব রকম কাজ করেছি। আমাদের যে ছোট ফালিটা জমি আছে ওইখানে একটু হলুদ লাগানো, হুম। হলুদ গাছ। পরিবারে ওইভাবে জোর নেওয়ার আর্থিক সামর্থ্য ওইভাবে ছিল না। জি। বড় ভাই হচ্ছে ক্লাসে একরোল ছিল। তো ও হচ্ছে এ প্লাস পাওয়ার কথা কিন্তু এ প্লাস পায়নি। আচ্ছা। 4.88 হইছে। এসএসসি তে? হ্যাঁ, তখনই মানুষজন টিটকারি করা শুরু করেছে যে ও লেখাপড়া করে কি হবে? তো এ প্লাস পায়নি। ও সায়েন্সে পড়ি কি লাভ? এরকম বলা শুরু করল। ও টিউশনি করানো শুরু করল। করে ওখান থেকে কিছু টাকা বের করে ও আবার এসএসসি পরীক্ষায় ইমপ্রুভমেন্ট দিছে। তখন আবার এ প্লাস পাইছে। তখন বড় ভাই আবার এরকম একটা বড় উদ্যম আছে। বড় ভাই আবার এইচএসসির সময় এ প্লাস মিস গেছে। আবার দিয়েছে নাকি? আবার সে ইমপ্রুভ দিছে। দিয়ে আবার এ প্লাস? আবার এ প্লাস। ভাই শুধু ইংলিশ একটু কম পারতো বলে ওইটাই ঝামেলা হইতো। ওকে। তো ও কোনো হার মানেনি আমার বড় ভাই। তারপর ক্লাস 10 থেকে আমি এভাবে পড়াশোনা করি। বাসায় ইলেকট্রিসিটি ছিল? জি, বাপদের বাসায় ইলেকট্রিসিটি ছিল তো কিন্তু মানে অনলাইন বা নেটের ওইভাবে এভেইলেবল ফ্যাসিলিটি ছিল না। ছিল ওকে। না কিছু। হুম। কিন্তু কারেন্ট প্রচুর চলে যাইত ওই সময়। মানে বিদ্যুৎ থাকতো না। 10 এইভাবে পার করলাম। এসে Facebook, Instagram তারপরে TikTok এগুলোতে সময় দিতেন না? আপনার হাতে তো ট্যাব ছিলই। হ্যাঁ, Facebook চালাইতাম আমি সেই আচ্ছা। সময়। কিন্তু সেই ফেসবুকটা আমি পড়াশোনার বিষয়ক যে জিনিসপত্রগুলো আছে যেমন সেগুলার জন্য চালাইতেন। হ্যাঁ, যেগুলো অনলাইন গ্রুপ আছে ওগুলার জন্য ফেসবুকে চালাইতেন। সেগুলোতে এড থাকতাম। হুম। ফলে ওখান থেকে পড়াশোনার ফ্লোটা হারাইতাম না আরকি। গ্রুপ থাকতো মেসেঞ্জার গ্রুপ। ওই মেসেঞ্জার গ্রুপে একটা সমাধান কেউ চাইলে আমি ওইটা আগে সলভ করার চেষ্টা করতাম। ওকে, যে আমি যেন পরিস্থিতিটা মানুষের কাছে পাই। ওকে। ফলে অনেকে আমাকে এভাবে ইনবক্সে নক করতো যে, "আলফা যে অঙ্কটা একটু সলভ করে দাও।" তো আস্তে, আস্তে এইভাবে আমার যে অনলাইন প্ল্যাটফর্মের প্রতি একটা আলাদা হুম। জায়গা তৈরি হয় যেখানে আমি শিখতে পারি নতুন কিছু। পরীক্ষার সময় হচ্ছে আমি যখন পড়তাম আমার আব্বু এসে আবার ঐরকম বলত যে, "আলফাজ তুই এখনো ঘুমাস নাই?" আমার আব্বা আবার গ্রামে গল্প করত। বলতো, "আমার ছেলে আমি ঘুম পড়তে বললেও ঘুম পড়ে না। আমার ছেলে সোনার চাঁদ ছেলে।" আচ্ছা, তো বাবা বেঁচে আছে আপনার? হ্যাঁ, এখনো বাবা বেঁচে আছে। আমাদের ওই সময় বঙ্গবন্ধুর নামে বিভিন্ন প্রতিযোগিতা হুম, শুরু হইতো। হুম। তো বঙ্গবন্ধুর ভাষণ, আবার ছবি অঙ্কন, আবার আমাদের যে মানে মানে তেলাওয়াত, আবার হচ্ছে গজল এগুলো প্রতিযোগিতা হইতো। তো আমি ওখানে সবগুলো ইভেন্টে অংশগ্রহণ করতাম। এবং আমি যখন এগুলো মানুষের সামনে পারফরম্যান্স করতাম, তখন আমাকে ওই উপজেলা চেয়ারম্যান বা উপজেলা আম ইউনিয়নের কর্মকর্তারা তখন আমাকে আলাদা করে ডেকে বলত, "তুমি কি কোনো জায়গায় প্র্যাকটিস করো গান? বা তুমি কি কোথাও শিখছো?" আমি বলছি, "না স্যার, আমি তো অনলাইনে দেখে, দেখে শিখছি আরকি।" বিভিন্ন ভিডিও-টিডিও আসে আমার সামনে। তো ওইগুলো আমি দেখে, দেখে যা ভালো লাগতো যে এর একটা প্রতিভা আছে। ধরেন ও মান্নার কণ্ঠ নকল করতে পারে। আমার ওই মান্নার নকল করার আমার একটা ইচ্ছা জাগলো। তখন আমি মান্নার নকল কণ্ঠটা শিখে আমি শিখতে পারি। এরকম যেন আল্লাহ আমার একটা কি দিয়েছে। হুম, আবার ইলিয়াস কাঞ্চন একটা অভিনেতা করছে, ওর কণ্ঠটা আমার শিখতে হবে। হুম। আমি শিখে ফেলবো। আবার জাফরুল্লাহ সারাফাত স্টেডিয়ামে আ মানে ধারাভাষ্য দিচ্ছে। ধারাভাষ্য দিচ্ছে, আমার ওই ধারাভাষ্যটা আমার ভাল লাগতেছে। আমি ওইটা শিখে ফেলি। ওকে। আবার একটা ইসলামী সংগীত ভালো লাগছে, আমি ইসলামী সংগীতটা শিখে ফেলি। কোরআন তেলাওয়াত আব্দুল বাসেতটা ভাল লাগে, আমি আব্দুল বাসেতের নকল কণ্ঠ কিছুক্ষণ প্র্যাকটিস করলে আমি শিখে ফেলি। ওকে। আল্লাহ যেন কি একটা মানে প্রতিভা দিছে আমি জানি না। তবে আমি এটা কিছুটা হলেও পারি। তো আমি স্কুলে ফুটবল খেলতেছি। আমার একটা শীতের সময় সেই সময় আমি ড্রেসটা খুলে রেখে দিয়েছি এবং আমার গায়ে একটা ছোট গেঞ্জি আছে। তো আমি ফুটবল খেলা শেষ হলো। হঠাৎ করে দেখি একটা গোলের ভিতরে আমাদের একটা স্টুডেন্ট আমার ইমিডিয়েট সিনিয়র অর্থাৎ আমি ক্লাস 9 এর ঘটনা এটা। তো 10 এ যখন আ একটা ছেলেকে এরম জামার কলার ধরে গলির ভিতরে নিয়ে গিয়ে থাপড়াচ্ছে সমানে। তখন আমি ফুটবল খেলা বাদ দিয়ে আমি ওইটাকে দেখতে গেছি। যে কি কারণে মারতেছে? তখন আমি দেখি যে আমার এক সিনিয়র ভাইকে মারতেছে। এক লম্বা করে একটা বড় ভাই। সে ছাত্রলীগ করে এবং সে মদ, গাঁজা এগুলো খায়। হুম। তো ওর বোন আবার হচ্ছে আমাদের সাথে পড়ে। হুম? সে আ ওর সাথে নাকি ওর কোনো সম্পর্ক তৈরি করার কারণে ওর বড় ওকে, ভাই ওকে। ওকে থ্রেট বা মারতেছে সমান তালে। হুম। দৌড়ায় গিয়ে আমি স্যারকে ডেকে নিয়ে আসি। স্যাররা দৌড়ে আসে, এসে ওই ছেলেটাকে উদ্ধার করে। যেই উদ্ধার করে ওকে নিয়ে গেছে, এবারে পরে ভাবলো যে একে কে ডাকলো? স্যারদেরকে খবর দিল। তখন ওই কয়েকজন পাশ থেকে বলে দিছে যে আমি ডেকে নিয়ে আসছি।
তো এই সৎ কাজ করার কারণে ওরা আমাকে গলদ ধরছে। ধরে নিয়ে আমাকে আলাদা একটা রুমে নিয়ে গিয়ে সে আমাকে জোরে ৪-৫ টা এখানে থাপ্পড় দিছে ২ গালে। ঐদিন থেকে মানে আমি ট্রমাটাইজড হয়ে যাই। আমার গালে ৫ টা আঙুলের দাগ পড়ে যায়। এবং আমি এই যে একটা মনের ভিতরে ক্ষোভ যে আমি একদিন বড় হবই। হয়েই যারা এই সিনে রাখলাম, আমার তো একটা গোপন কক্ষে মারা হইছে। সেটা তো কেউ দেখতে পায়নি। শুধু আমি আর আল্লাহ ছাড়া। তো আমার ইচ্ছা ছিল যে আমি প্রশাসনের কোনো দিকে যাবো। গিয়ে এই এই ভাইকে চিনে রাখলাম। একদিন আমি প্রতিশোধ নিবো। আমি তো কোনো অন্যায় করিনি। আমি শুধু ছেলেটাকে বাঁচাইতে গেছি। আমাকে মানে দিস। আমাকে বড় কিছু হইতে হবে। আমার প্রশাসনিক ক্যাডার অথবা বিসিএস দিয়ে আমাকে এমন একজন হইতে হবে যাতে আমি এগুলোকে জোরসে আমি প্রতিরোধ করতে পারি এবং নিজেও আমার What's the এলাকাকে guts? সাপোর্ট দিতে পারি। That is the guts actually. এসএসসি পরীক্ষা দেই, হুম। আমার বোর্ড পরীক্ষা। যেকোনোভাবেই আমার A+ মিস গেলে হবে না। কারণ এই A+ একদিন আমাকে মানে আমার বোর্ড অ্যাডমিশন পরীক্ষায় হেল্প করবে এটা আমি জানতে হুম। পারছিলাম। তো প্রত্যেক পরীক্ষা শেষ করার পরে যখন রেজাল্ট দিল, আলহামদুলিল্লাহ আমি রেজাল্ট সার্চ দিয়ে দেখি আমার A+ হয়েছে। আপনার গোল্ডেন এ প্লাস। গোল্ডেন A+, সবকটাতে A+। প্রত্যেকটাতে এ প্লাস। আমার ওর কিন্তু রেজাল্টটা আমার কাছে হাতে। সবগুলোতেই হলো এ এবং প্লাস। মানে সবগুলো 95+ মার্ক আছে। ওরে বাবা! 2020 সালের ওর এসএসসি এবং ও হলো গোল্ডেন এ প্লাস। জি। জেনারেল গ্রেডেও বৃত্তি পাই আমি জেলায়। তারপরে এইচএসসি পাশের পরে আমি আ ইন্টারে উঠবো। তখন আমাদের একটা ছুটির গ্যাপ পড়ে হ্যাঁ। ১ মাসের মতো। তারপরে আমাদের কলেজ চয়েস দিতে হয়। আমি যখন কলেজে উঠবো, যে প্রাথমিক শিক্ষাটা আমার জেলায় ছিল। তখন আমার চিন্তা হলো আমি এখন কলেজ কোথায় পড়বো? আমার বড় ভাই অ্যাডমিশন পরীক্ষায় আ রাজশাহী ইউনিভার্সিটিতে সিএসসি তে চান্স পেয়ে যায়। কম্পিউটার সায়েন্স হ্যাঁ। ওকে। তখন বড় ভাই ফার্স্ট ইয়ারে ওখানে পড়ে। প্রায় সেকেন্ড ইয়ারে উঠবো ভাব। তখন আমাকে বলল কি, "আলফাজ তুই তাহলে আমার এখানে চলে আয়। তাহলে তুই পড়াশোনায় আমি তোরে গাইডলাইন দিতে পারবানি।" তখনই চলে আসলো করোনা। তো আমি ওইখানে কলেজ চয়েস দিলাম এবং দিয়ে আমাকে আ রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজে আমি পড়ার চান্স সুযোগ পেলেন। ভাই আমাকে ওখানে ভর্তি হওয়ার পরামর্শ দিল এবং ওইখানেই ভর্তি হয়। যে বাসায় থাকবো। সো ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে ৫-৬ দিন ক্লাস করার পরে দেখি করোনাকালীন ছুটি দিয়ে দেবে। তো এই যে ছুটি দেওয়া একবার শুরু করলো, এই যে আবার কবে ক্লাসে ব্যাক হুম। করবে এই ঘোষণা আর আসতেছে না। আমি বাসায় ওই অনলাইন ক্লাস দেখা শুরু করলাম। যার ক্লাস আমার অনলাইনে সার্চ দিয়ে ১০ মিনিট করার পরে যদি ভাল লাগতেছে, সেই ক্লাসগুলো আমি আবার সেম ওয়েতে ট্যাবের ভিতরে ওই ক্লাসগুলো ৳৭,০০০ র ট্যাব এখনো চলতেছে? তখনও চলতেছে। ভেঙে যাইতো আবার ঠিক করতাম। ফোন ছিল না আমার কাছে, ট্যাব ছিল। তারপরে রাজশাহী সিটি কলেজের সামনে আমি একটা মেস নিই। আচ্ছা। ওই মেসের আবার খরচ হচ্ছে ৳১৫০০। হ্যাঁ। এখন এই খরচ আবার কিভাবে বহন করব? আমি ভাইয়ের কাছ থেকে টাকা চাইতাম না, বাসা থেকেও টাকা চাইতে আমার লজ্জা করত। যে আমি একটু বড় হয়ে গেছি এখন, আব্বার কাছে যদি টাকা চাই উনি আমাকে টাকা দিতে পারবে ঠিকই। উনার কষ্ট হয়ে যাবে আরকি। দিনে ৳৩০০ লাভ করাও খুবই দুঃসাধ্য ব্যাপার ওই জায়গায়। করোনাকালীন ছুটি দেওয়া হয় এবং দেওয়া হলে আমাদের পুনরায় আবার ক্লাসে ফেরার জন্য ডাকে যে, হুম। "কিছুটা করোনা কমে আসছে তাহলে আবার চলে আসো।" ক্লাস শুরু হয়ে গেল। অনেকদিন পরে ক্লাসে আসছি। ইন্টার ফার্স্ট ইয়ার প্রায় শেষ পর্যায়ে। তখন আমাদের ম্যাডাম ক্লাস নিতে আসছে কেমিস্ট্রি। এর ভিতরে আমি বাসায় বসে ম্যাথ সার্চ দিতাম ওই YouTube এ। পুরো ক্লাস দেখতাম তারপর বইটা পড়তাম। বইয়ের যে উদাহরণগুলো আছে, ওই উদাহরণগুলো আগে পড়তাম। পড়লাম, বুঝলাম, তারপর একটা উদাহরণটা সলভ করলাম। তারপরে গিয়ে অনুশীলনীগুলো আমি অটোমেটিক সলভ করতে পারতেছি। তো এভাবে করে আমি আগে অ্যাডভান্স হিসেবে আইসিটিটা শেষ করে ফেলি। আর ম্যাথও শেষ করে ফেলি। এছাড়া কেমিস্ট্রি আমি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন এরকম যে ১১৮ টা মৌল আছে, এটা আমি বাসায় বসে আমি ক্লাস 10 এ থাকতে আস্তে টুকটাক করতে প্রায় ইন্টার ফার্স্ট ইয়ারের অবস্থায় হুম। আমি ১১৮ টা মৌল মুখস্থ বলতে পারি। একদম ২৫ সেকেন্ডে মাঝখানে একদম ছাড়তে পারি শুধু। এটা কি এখনো মুখস্থ আছে আপনার? এখনো বুঝতে আছে। এবার আমার ওই ক্লাসে অনেকদিন পরে করোনাকালীন সময়ে আমি ফিরে আসছি। হুম। এসে ম্যাডাম আসছে ক্লাস নিতে। কেউ কাউকে চেনে না আরকি। সবার মুখে মাস্ক পরা। আমি মাঝখানের দিকে বসে আছি, ম্যাডাম আসছে ক্লাসে। এসে আমাদের ওই পর্যায় সারণীর যে অধ্যায়টা, হাজারিনাক স্যারের বইয়ের ৩য় অধ্যায়ের হচ্ছে পর্যায় সারণীর একটা চ্যাপ্টার আছে, পুরো অধ্যায় ১০০ পেজের মতো। তো ওই অধ্যায়টা আমাদের শুরু করার কথা। তো উনি এসে উনার পারিবারিক ইতিহাস নিয়ে গল্প করতেছে। আমার হচ্ছে প্রচুর রাগ। আমার তো সবসময় পড়াশোনার মনোভাব। তারপরে হচ্ছে আমি হঠাৎ করে বলছি, "ম্যাডাম আমি একটা কথা বলতাম।" আমার তখন কেন জানি একটা সাহস কাজ করতেছে। হুম। আমি বলল যে, "কে বলল?" আমি বলছি, "ম্যাডাম আমি।" তো বলছে, "বলো।" বলছে, "ম্যাডাম আমাদের তো অনেকদিন পরে করোনাকালীন সময়ের পরে ক্লাস খুলছে। আমাদের যদি পড়াইতেন তাহলে মনে হয় আমরা একটু আগায় যাইতাম।" কেন জানি আমি কথাটা বলে ফেলছি। হ্যাঁ? তারপরে বলছে, "কি বললা তুমি? তুমি এসে পড়াও।" হ্যাঁ? আর সবাই চুপচাপ হয়ে গেছে। এবার আমি গেছি। আমার হাত কাঁপতেছে না বা ভয় পাওয়ার মতো আমার অবস্থা সৃষ্টি হচ্ছে না। ম্যাডাম এবার এক সাইডে দাঁড়ায় হুম। ব্যাগটা নিয়ে বলছে, "তুমি যাও। গিয়ে কোনটা ভালো পারবা বলো।" আমি বলছি, "ম্যাডাম আজকে তো এইটা পড়ানোর কথা তাহলে এইটা।" এবার আমি পড়ানো শুরু করে দিছি।
আমি যে স্পিডে এখন কথা বলতেছি এর থেকেও ভালো স্পিডে আমি পজেশন টোটালটা বোর্ডে লিখে ফেলতেছি। অর্থাৎ ১১৮টা মৌল আমি ছক কেটে, কেটে পুরো মৌল লেখার পরে আমি বলছি এই লাইন মনে রাখার টেকনিক এইটা, এই লাইন মনে রাখার টেকনিক এইটাকে দুষ্টু মৌল বলা হয়, এটাকে হ্যালোজেন মৌল বলা হয়, এইটাকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এই মৌলগুলো কিভাবে টেকনিক ওয়াইজ মনে রাখা যায়। তখন ম্যাডাম আমাকে থামাইছে। তো আমার থামায় বলতেছে কি, "এই তোমরা যারা এই যা শিখাচ্ছে এতক্ষণ, তোমরা কি এগুলো জানতা না আগে? বলো তো জানতা না?" তখন সবাই চুপ হয়ে গেছে। কেউ কথা বলতেছে না, হ্যাঁ, না। বলছে, "ওকে নতুন কিছু শিখাইছে?" আ তারপর বলছে সবাই এরকম করতেছে, "না ম্যাডাম না।" কিন্তু নতুন কিছু ছিল আসলে। হুম, হুম। এখন ম্যাডাম আমাকে বলতেছে যে, বেশি কথা বইলো না, হ্যাঁ? যাও। যা হইছে, হইছে। তুমি নতুন কিছু শিখাইতে পারো নাই। যাও বসকে যাও।" ভিডিওর এই পর্যায়ে প্রিয় দর্শক এবং শ্রোতা একটা কথা আপনাদেরকে বলতে চাই এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে ইংলিশ থেরাপি আসলেই চায় বাংলাদেশের মানুষ ইংরেজি শিখুক। সম্পূর্ণ ফ্রি। আই রিপিট, সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্য একটা কোর্স এসছে। সেটা হলো এবার তারা ফ্রিতে শুরু করেছে ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স। এখানে রয়েছে ১০০টা ক্লাস আর প্রতিটা ক্লাসই নিয়েছেন ফাউন্ডার এবং সিইও সাইফুল ইসলাম স্যার নিজে। বুঝতেই পাচ্ছেন এটা শুধু নামের ফ্রি না, এটা কাজের ফ্রি। এবং এখানেই শেষ না, যারা এই কোর্স করে নিজের লার্নিং শেয়ার করবেন তাদের জন্য থাকবে সাইফুল ইসলাম স্যারের লেখা একটি বেস্ট সেলার বই উপহার। কারণ এই কোর্সটা শুধুমাত্র দেখার জন্য না, শেখার জন্য। এটা সম্পূর্ণ ফ্রি। আই রিপিট, সম্পূর্ণ ফ্রি। দিন শেষে লাভ কিন্তু আপনারই হচ্ছে। সিরিয়াল দিয়ে ভর্তি হওয়ার কোনো ঝামেলা নেই এবং প্রতিষ্ঠানের কাছ থেকে ফ্রিতে এত বড় রিসোর্স, সত্যি এটা একটা অসাধারণ উদ্যোগ আমি বলব। তো আপনাকে যে কাজটা করতে হবে, ফ্রি কোর্সে এনরোল করতে আপনাকে ভিজিট করতে হবে। এই যে আমি কথাগুলো বলছি আপনারা দেখতে পাচ্ছেন খুব বোল্ড করে একটু ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। একটু পজ দেন ভিডিওটা। আপনারা ওয়েবসাইটের ঠিকানাটা এখান থেকে নেবেন। নিয়েই আপনারা ওখানে যান। গেলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবারও ফিরে যাচ্ছি ভিডিওতে। তো এই যে আমার এবার ওইখান থেকে আমার যে ব্যাচমেট গুলো ছিল সব চিনে ফেলাইছে আমার। সবাই টার্গেটেড হয়ে গেছে। এই ছেলেটা এরকম করলো, ম্যাডামের সাথে এ তো আসলেই শিখাইতে পারে। ওই দিন থেকে একটা মেয়ে আমার লাইফে চলে আসে। মৌল থেকে আচ্ছা, ওকে, ফাইন। এখন তো ওকে। আস্তে, আস্তে পড়াশোনা রিলেটেড সে আমাকে হেল্প চাইতো যে আমাকে এটা একটু বুঝায়, হুম। এটা একটু বুঝা। আপনি টাকাটা পেতেন কোথায়? মেস খরচ। হুম। আমার যখন ইন্টার ফার্স্ট ইয়ারে থেকে সেকেন্ড ইয়ারে উঠবো, ওয়ার্ড ভেঙে, ভেঙে পড়াইতাম আরকি। যে একটা বায়োলজির একটা ওয়ার্ড দিবে, তখন আমি ওই ওয়ার্ডটাকে বিশ্লেষণ মানে এনালাইসিস করতে পারতাম। যেমন ক্রোমোজোম, ক্রোমো মানে রং ধারণকারী বা কালারফুল, জোম মানে বডি বা বস্তু। তাহলে এমন একটা বস্তু যেটা কালারফুল বা রং ধারণ করতে পারে, যেটা আবার বংশগতির ধারক ও বাহক। তাহলে তাকে ক্রোমোজোম বলে। এইভাবে আমি পড়াইতাম মানে গ্রুপে আরকি। তখন আমি একটা ফোন কিনেছি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠতে। ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে আমি ফার্স্ট ইয়ারদের ওই জুম লিঙ্ক দিয়ে পড়াচ্ছি। মানে ১৫ জনের মতো ক্লাস করতে লাগলো। বায়োলজিটাকে মানে কথা বলে বায়োলজির ওয়ার্ডগুলা। তখন থেকে আমার বায়োলজিটাকে ভালো লাগা শুরু করে। জুম অ্যাপ ওপেন করব, করে ওখানে স্ক্রিন রেকর্ডার ছিল। ক্লাসটাও রেকর্ডেড থেকে যাইত। ওটা আবার আপনি হ্যাঁ, ইউটিউবে ফোনে কিন্তু হাত দিয়ে পড়াইতাম এরম করে। একটা স্টুডেন্ট কল দেয়। দিয়ে বলে, "ভাই আমি সে হাবিব বলতেছি। যে আমি আপনাকে ওই ক্লাস দেখতাম, আমার আপনার খুব পছন্দ হইছে। আপনি তো ফ্রি পড়ান, আমি আপনাকে ৳১৫০০ দিব। হা, হা। যে আমি কি আপনাকে আমাকে শুধু পার্সোনালি পড়াবেন?" তখন ওর বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ওই টাকাটা আমার অনেক হেল্প করছে লাইফে। তোকে ২ মাস পড়াইছি, পড়ার পরে দেখি সে এসএসসি স্টুডেন্ট ছিল, হ্যাঁ? হুম। পরীক্ষায় ভালো রেজাল্ট করে। তো ইন্টার ফার্স্ট ইয়ারে ওঠার পরে সে আমাকে পার্মানেন্টলি আমাকে বলে কি, "ভাই আপনি আমাকে পড়াবেন জুমে।" এবার ওই ক্লাসগুলো আমি আর ইউটিউবে আপলোড করতাম। এবার ওইখানেও ১০০ বা ২০০ র মতো ভিউ হইতো। ওখান থেকে ২-১ জন আমাকে পছন্দ করত। তো এরকম করতে, 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 করতে আমি ইন্টার ফার্স্ট ইয়ারদের পড়ানো শুরু করি। তো আস্তে, আস্তে এরকম ১৫-১৬ জন ব্যাচ আমার হয়ে গেছে। তো এরকম করতে, 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 করতে আমাকে ৳৫০০ র বিনিময়ে আমি একটা ব্যাচ খুলে দেই তখন। ৫ থেকে ৭ জনের মতো পড়ায়। তারপরে ১৫ জন, তারপর ২০ জন এরকম সর্বোচ্চ এই ব্যাচে ছিল ৪০ জনের মতো। তো এই ৳৫০০ তো সবাই দিতে পারত না। কেউ কারণ আমি মানে বিনা পয়সায় পড়াইছি। কারণ আমি হচ্ছে তখন আমি কিন্তু ইন্টার সেকেন্ড ইয়ারে স্টিল নাও। কিন্তু তারা মেক্সিমামই জানতো না কয়েকজন বাদে। মনে করত যে ভাই মনে হয় কোনো মেডিকেলে বা কোনো জায়গায় বড় জায়গায় পড়ে। তখন আমি পরিচয় দিতাম না আরকি। সো এই টাকা দিয়ে আপনার হচ্ছে মেস খরচটা চালাইতাম। কলেজের মেস খরচটা চলত। তো মেস লাইফ থেকে পড়াশোনা করছি। ওই সময় বিভিন্ন কোচিং ছিল। পরীক্ষা দিত। ওই পরীক্ষা দিলে আবার যে ফার্স্ট হয় তাকে একটা ব্যালেন্ডার মেশিন গিফট করত। আবার একটা বই গিফট করত। ৳১,০০০ দিত। এরকম র্যাঙ্কিং করলে ফার্স্ট প্রি মেডিকেলে ভর্তি করানোর জন্য ওরা বিভিন্ন পরীক্ষা নিত, বিভিন্ন কোচিং সেন্টার। তো আমি ওই পরীক্ষার ওই যে টাকাটা দেবে, ম্যানেজার যে ৳১০,০০০ দিবে এই পরীক্ষায় যে ১ থেকে ১০০ র ভিতরে হইতে পারবে। তখন আমার ওই টাকার প্রতি লোভ হয়ে গেছিল যে আমার এই টাকা যদি আমি একবার নিতে পারি তাহলে আমার আর্থিক সংকটটা কেটে যাবে। ওটারে থাকতেই। হ্যাঁ, ইন্টারের যেমন সেকেন্ড ইয়ারে অবস্থায়। সো এগুলোতে পরীক্ষা দিতেন এবং আপনার হ্যাঁ, রেজাল্টই থাকতো। হ্যাঁ, লাইক তখন এই পারতেন? মেডিকেলের ভাবও আমার ভিতরে চলে আসতো। ওদের ওই বই কালেক্ট করতাম। ওই পুরাতন লাইব্রেরিতে গিয়ে কম দামে বই কিনে নিয়ে আসতাম।
কালকে ধরেন মনে করেন মেডিকো স্যাম্প এক্সাম, মেডিকোর বইটা নিয়ে এসে অল্প করে ঘাটাঘাটি করতাম। এটা ওই বইটা পড়ে ফেলতাম। একটা জিনিস গল্পে খুব ভালো করে খেয়াল করেন, যদি আপনারা শুরু থেকে শুনে থাকেন, সেটা হচ্ছে ওর জীবনের যত সমস্যা আছে, যাবতীয় সমস্যা, প্রত্যেকটা সমস্যা সে লিঙ্ক করেছে পড়াশোনার মধ্যে। মানে আমার পয়সা দরকার, সেটাও সে পড়াশোনা থেকেই ইনকাম করার চেষ্টা করেছে। আমার যখনই দেখেছে যে এখানে একটা পরীক্ষা দিলে ভালো টাকা-পয়সার চিন্তাভাবনা আছে, সেখানে সে ঝাঁপিয়ে পড়েছে। আর মানে ওর লাইফে যত রকমের কমপ্লেক্সিটি ছিল, সবকিছুকে ও পড়াশোনার মধ্যে নিয়ে এসে সলভ করার চেষ্টা করেছে। দ্যাট ইস দ্য কি পয়েন্ট অফ দ্য স্টোরি। ওকে। আমার ফেসবুকে আমি এটা আপলোডও করছিলাম। সেই সময় আমার ফেসবুক অ্যাকাউন্টও ছিল। যে আমি কিভাবে জনি ভাইয়ের কাছ থেকে প্রাইজ নিচ্ছি। আমাকে ৳১৫০০ মানে এই এক্সামে আমি ৮২তম হইছি বলে আমাকে এত টাকা দেওয়া হলো। ১৫তম হইছি বলে আমাকে এত টাকা দেওয়া হইলো। বা সে So you got the প্রেস prize. দেওয়াগুলা, ওকে। সেগুলো এখনো আমার কাছে ডকুমেন্ট আকারে আছে। সো এইভাবে আপনার টাকার কলেজ লাইফ আছে। চলেছে আরকি। আমি এইভাবে আর্ন গুলা আমি বিভিন্ন জায়গাতে করতাম। আর এইখানে যে ৪০ থেকে ৩০ জনের মতো পড়াইতাম অনলাইনে, অনেকে ফ্রিও পড়তো সেখানে। ১৫ জনের মতো টাকা দিত ৳৫০০ করে। ও তো তাহলে তো ওই ওখানে ভালো একটা টাকাটা ইনকাম। ভালো, আমি আমার মেস খরচও চালাইতে পারতাম। এখানে খাওয়া-দাওয়ার ৳২৫০০ মতো লাগতো। আর থাকতে গেলে লাগতো ৳১৫০০। এই টাকাটা আমি ওখান থেকে দিয়ে যে বাকি ৳১,০০০ বা ৳৩,০০০ বা ৳৪,০০০ আমার ফোনে জমা থাকতো, ওইটা আমার আব্বাকে আবার ৳১,০০০-২,০০০ করে সেন্ড করে তার দিতাম। মানে ও ইন্টারে পড়েই ইন্টারের স্টুডেন্টকে পড়াইছে। হ্যাঁ, আমার বড় ভাইও সেম একই রকম সংগ্রামে লিপ্ত। ও এরকম টিউশনি কোচিং করাচ্ছে এবং ও নিজের অ্যাডমিশনেরও প্রিপারেশন নিচ্ছে। হুম। আমার মেস লাইফে যে আমার খালা ছিল, ওইখানে সবাই মিলে একসাথে মিলের জন্য রান্না করত। হুম। তো আমি যখন পড়াইতাম, ফোনে যখন পড়াইতাম, তখন ৯টা থেকে পড়াইলে আমার প্রায় ১০:৩০ বেজে যাইত। হুম। তো খাবার দিতেও মনে করেন যে ওই ৮:৩০ পরে। জি, তখন আমি না খেয়ে ওইভাবে খাবারটা থাকতো। জি। তো ওই খাবারটা আ মানে এমনও দিন হইছে যে ওই খাবারটা হচ্ছে পইচে গেছে। ওই মিলটা ওইভাবে ওখানে ছিল। আমি খাইনি, ওইভাবে ঘুমায় গেছি। আমি যেই টিউশনটা মানে পড়াইতাম, সেই টিউশনের পরে আমার নিজের পড়া পড়তে হতো। যে আমি নিজের অন্যান্য সাবজেক্টের দিকে পড়াশোনা করা এবং সবকিছু মিলায়ে একটা আর্থিক ব্যাপার টেনশনও হুম, থাকতো। হুম। তো আমি দিনের বেলা একটু বেশি পড়তাম। কারণ ওই সময় কলেজ ছিল না। কলেজ অফ ছিল করোনাকালীন সময়, কিন্তু তারপরে মেসে ছিলাম। আর মেসের যে খাবার ওইগুলো আমি খাইতে পারতাম না। আমার ওই সময় প্রায় অনেক ওজন কমে যায়। তখন আমার কিছু সিনিয়র ছিল, ওরা আমাকে উপহাস করত যে, "তুই পড়াচ্ছিস, দেখবি তুই ভালো জায়গায় চান্স পাবি না।" হুম। এইচএসসি পরীক্ষায় সম্মানের সহিত আমি গোল্ডেন এ প্লাস আবার পাই। রাইট। কিন্তু বৃত্তি পাই না। ২ টাতেই গোল্ডেন। গোল্ডেন সায়েন্স পাওয়ার থেকে। পরে আমার অ্যাডমিশন লাইফ এখন শুরু হবে। জি। তখনও আমি স্টিল স্টুডেন্ট পড়াই। আচ্ছা। তখন আমার কিছু টাকা-পয়সা চলে আসছে। সেই টাকা দিয়ে আমার একটা পিসি কেনার চিন্তা নেই। তখন আমি ওই টাকাটা ম্যানেজ করি হচ্ছে আমার পড়ানোর সম্পূর্ণ টাকাটা। ওইগুলো জমায় আমি একটা পিসি কিনে ফেলাই। তখন স্টুডেন্ট আরো বেড়ে গেল। আচ্ছা। তখন ওই ৩ মাস আমি ফুল দমে ভালো স্টুডেন্ট পড়াই হুম। আরকি। তখন আমি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিই। যেহেতু আমার এইচএসসি পরীক্ষা শেষ, জি। এখন আমার অ্যাডমিশনের দিকে যাইতে হবে। আমি যখন আ ইন্টার 2nd ইয়ার, তখন কিন্তু আমার মেডিকেল সম্পর্কে একটা আলাদা নলেজ তৈরি হইছে। কারণ আমি বিভিন্ন চ্যাম্প এক্সাম গুলো দিচ্ছি। তাহলে আমার অলরেডি কিন্তু অ্যাডমিশনের প্রিপারেশন অগ্রিম ওখানেই নেওয়া শেষ। হয়ে গেছে। তখন অ্যাডমিশন জার্নিটা আমার ৩ মাসের মতো সময় ছিল। তখন কন্টিনিউয়াস আমি ওদের পড়াইতে থাকি। 6 এতে পড়াইতাম না যাকে, ওকে আবার হচ্ছে তখন সে একটু বড় ক্লাসে উঠছে। হুম। ক্লাস 10 এ উঠে গেছে সে তখন। হ্যাঁ, আমি যখন রাজশাহীতে, তখন ও আমাকে অনলাইনে পড়া শুরু করে। ওরা ওরকম ৩, ৪, ৫ জন ব্যাচ করে আমাকে এসএসসির জন্য আবার পড়াইতে হয়। তখন আমি কিন্তু ইন্টার 2nd ইয়ারে স্টিল নাও। আচ্ছা। সো স্টেট 5 আপনি তখন পড়ছেন আবার প্লাস পড়াচ্ছেন। ২ টা ব্যাচ পড়াচ্ছে। ও অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে, প্লাস হচ্ছে আরো ২ টা ব্যাচও পড়াচ্ছে। ওখান থেকে ওর টাকাও আসতেছে। জি। জি। তখন আমার কিন্তু আর নিজের পড়ার সময় থাকতেছে না। তখন আমার সারারাত ধরে পড়তে হতো। এবং রাতে পড়তাম, ১টা পর্যন্ত পড়তাম। কিন্তু দিনে বেশি পড়তাম। দিনে পড়ে আবার ওদের পড়ানো শুরু করতাম সন্ধ্যা থেকে প্রায় ১১টা পর্যন্ত। এই টাইমটা আমার টোটালি পড়ানোর পেছনে আমি ব্যয় করেছি। এবং আমার নিজের ভিতরে একটা আলাদা কনফিডেন্স তৈরি হতো। এবং আমি আ যখন আমি নিজে পড়তে বসতাম, তখন আমার কাছে অল্প সময়ে বেশি পরিমাণ পড়ে ফেলতাম। এরকম একটা আল্লাহ আমার মানে দক্ষতা দিয়েছে। আমি এটা মনে হতো আরকি। অ্যাডমিশন টাইমেও সেম কাজ এরকম করতে থাকলাম এবং মানুষজন বলতে লাগলো, "তুই যে এত পড়াচ্ছিস, তোর নিজের পড়াই তো ক্ষতি হবে।" আমি যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ফুল দমে, তখন আমার কাছে আরো কিছু টাকা থাকে ৳৭,০০০ মতো। আর বড় ভাই এরকম পড়ায় আমাকে কিছু হেল্প করে সবকিছু ৳১৩,০০০ মতো দিয়ে আমি উনমেষের এক্সাম ব্যাচে ভর্তি হই শুধু। উন্মেষ। হ্যাঁ, ফুল ব্যাচে ভর্তি হইনি। মানে শুধু এক্সামটা দিবেন কি ওখানে? হ্যাঁ, এক্সামটা দিলাম। ৳৭,০০০ থেকে ৳১৩,০০০ এরকম এক্সাম ফি থাকে ওদের। তো উন্মেষ বলতে কি আপনি ঢাকাতে করলেন নাকি সাতক্ষীরাতে? তো রাজশাহীতে, ও রাজশাহীতে করেছেন। আচ্ছা। রাজশাহীতে। ওকে। তারপরে এক্সামগুলো আমি রেগুলার দিতাম এবং রেগুলার মিস করতাম না কোনো হুম। পরীক্ষা। যদি কোনো পরীক্ষা নির্দিষ্ট শিডিউলে থাকে, ওই পরীক্ষাটা মিস গেলেও আমি পরবর্তীতে ওই অন্য টাইমে দিয়ে দিতাম। এবং এত পড়া পড়ি যে আমরা খাওয়ার টাইম বা ঘুমানোর আমার সাইকেলটা উল্টে যায়। খাওয়া-দাওয়াও ঠিকমতো হইতো না।
আমার অ্যাডমিশন টাইমে টোটালি অবস্থা খুবই খারাপ ছিল। তো আমার টেনশন ছিল আমাকে যেকোনো প্ল্যানে চান্স পাইতে হবে। অর্থাৎ আমি মেডিকেল অ্যাডমিশন যেহেতু আমি বায়োলজিকে ভালোবেসে ফেলেছি। সো আমাকে অবশ্যই একজন ডাক্তার হইতে হবে এবং বড় ভাইও সিএসইতে পড়াশোনা করতেছে মানে ও সেই ইঞ্জিনিয়ার টাইপ। সো আমার অবশ্যই ডাক্তারের দিকে যাইতে হবে। সো আমার মেডিকেলের প্রতি একটা আলাদা প্যাশন জন্মাইলো। পরীক্ষার সময় যখন আমি ওদের পড়াইতাম তখন বলত, "ভাইয়া আপনি যে আমাদের পড়াচ্ছেন, আপনি যদি চান্স না পান তাহলে দেখবেন আপনার অনেক মানুষ বলবে যে আলফাজ এত পড়ায় তো ও নিজেই দেখ চান্স পায়নি।" তখন স্টিল ক্লাস নিচ্ছে এবং ইউটিউবে আপলোড করতেছে। তো এই ক্লাসগুলোর ভিতরে আমি সেই কথাগুলো বলতেছি, "দেখো আমি যে তোমাদের পড়াচ্ছি, যদি আমি চান্স না পাই তোমরা কি আমাকে মাইন্ড করবা? আমাকে কিছু বলবা তোমরা?" তো বলছে, "না ভাই আমরা তোমাকে আপনাকে আমরা কিছু বলব না। তো আপনি তো অনেক ভালো পড়ান ভাই। যদি আপনি চান্স না পান আপনি ঢাকা মেডিকেলের মতো জায়গা ডিজার্ভ করেন।" কিন্তু আমার কাছে মনে হইতো না আমি কোনো মেডিকেলে পড়ার জন্য আমি পড়তেছি। আমি শুধু পড়তাম আর শিখতাম। আর ওই অর্থনীতি কিভাবে আমি লিঙ্ক আপ করব যে আমার এই টাকাটা আমার অর্জন করতে হবে ওগুলো আমি পড়াচ্ছি। বা আমি পড়তেছি আমার ভবিষ্যতে আমার আম আমাকে বড় হইতে হবে। আমার অ্যাডমিশন দিব আমার ১৫ দিন আগের থেকে। আমি ক্লাসের ভিতরে বলতেছি কি, "দেখো আমার ১৫ দিন পর পরীক্ষা, আমি তাহলে ছুটি নিই।" তো বলছে, "হ্যাঁ ভাই ছুটি নেন।" তো তারপরে আমি পরীক্ষায় দিতে গেলাম। ফর্ম তুলেছেন আপনি কোন, কোন জায়গার? আমি শুধুমাত্র মেডিকেলের ফর্ম তুলছি। শুধু মেডিকেলে? হ্যাঁ, শুধু মেডিকেল। আর কোথাও না? না আর কোথাও না। সবার আগে মেডিকেল ভর্তি পরীক্ষাটাই হয়। তারপরে ওকে। বুয়েটের ফর্ম, সব ভার্সিটির ফর্ম ছিল কিন্তু আমি তুলি নাই। ও! শুধু আমার প্যাশন ছিল মেডিকেলে চান্স পাবো। কিন্তু কোন জায়গায় মেডিকেলে চান্স পাবো এটা আমার কোনো আশা ছিল না। এবং আমি শুধু ভাবতাম আল্লাহ আমি একজন চান্স পাওয়ার আল্লাহ আমি যোগ্য। আমি আমার নিজেকে আমার মনে হইতো স্যাটিসফাইড আমি। যদি আমি না পাই কোনো সিট তাহলে আমি আমার কাছে একটা নিজেই ব্যথিত হব। সিট পড়ল কোথায়? আমার সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমার যে সরকারি গভর্নমেন্ট সিটি কলেজ ওইখানে আমার সিটটা পড়ছে। ও একই কলেজে? হ্যাঁ, তো আমি পরের দিন সকালে ভোরে উঠছি ৪ টার দিকে। ঘুম তো হয় নাই ভালো করে। ১টার সময় পড়ে শেষ করে ৪টার সময়। হ্যাঁ, ৪ টার সময় উঠছি। উঠে আমি নামাজ পড়ছি এবং সবাই বলতেছে যে, "একটু মিষ্টি খেয়ে যাও।" তো আমার বন্ধুরা বলছে মিষ্টি কিনে নিয়ে আসতে। ও পুরো ১ প্যাকেট মিষ্টি কিনে নিয়ে আসছে। ও একটু আর্থিক স্বাবলম্বী ছিল আরকি। তো আমার বন্ধু ফাইসাল ও ওই ভিডিওটা যেটা ভাইরাল হয়েছে, ওর সাথে আমার যে চোখ মুছাই দিচ্ছিল, ও, সান্ত্বনা ও দিচ্ছিল। ফায়সাল ছিল। হ্যাঁ, ওর নাম ফাইসাল। আচ্ছা। তো ওই ভিডিওটা আমরা দেখাবো ভিডিওর এক পর্যায়ে। জি। ও হচ্ছে মাঝে, মাঝে বাসা থেকে খাবার নিয়ে আসতো। ওই ভালো খাবারগুলো আমাকে দিত আরকি। ওই আমার ভালো খাওয়ারের সুযোগ ছিল আরকি। যে ওর বাপ-মা যখন রান্না করে দিত, তখন মাঝে, মাঝে আমাদের জন্য নিয়ে আসতো। মিষ্টি নিয়ে আসতো। ওর বাড়ি চাপাই নবাবগঞ্জ। তো ওই বন্ধুটা মিষ্টি নিয়ে আসছে। মিষ্টি নিয়ে আসছে। এবার ওই মিষ্টিটা আমরা খাইলাম সকালে উঠে। নামাজও পড়লাম। এসে একটু ফাইনাল রিভিশন করতেছি। আমার একটা খাতা ছিল। ওই খাতায় আমি আমার কোচিং এর যত পরিমাণ ভুল করতাম, এক্সাম বাজে যেহেতু ভর্তি ছিলাম, সকল ভুল আমি খাতায় লিখে রাখতাম। শর্টকাট টেকনিক লিখে রাখতাম। ওই খাতাটা একবার বুলাইলাম, চোখ বুলাইলাম। চোখ বুলানোর পরে আমার সময় হয়ে গেছে। সবাই মিলে ড্রেস পরে কলেজে গেলাম পরীক্ষা দিতে। হুম। তো পরীক্ষার ৩০ মিনিট আগে ঢুকলাম। পরীক্ষা ঢোকার পরে আমার কান গরম হয়ে যাচ্ছে। টেনশনে। টেনশনে এবং আমার প্রিপারেশনও আল্লাহর রহমতে যথেষ্ট ভালো। এখন ওই পরীক্ষার প্রশ্ন আমি হাতে পাইছি। আ আমার পাশে একটা মেয়ে বসছে। তো মেয়েটা বলছে, "তোমার প্রিপারেশন কেমন?" আমি বলছি, "ভালো।" ও বলতেছে, "আমার প্রিপারেশনও ভালো।" এখন পরীক্ষার প্রশ্ন দাগাইতেছি প্রশ্ন। ১ম হাতে পাইছি। না আমার রোল পূরণ করতে গিয়ে ৫ মিনিট উদা হয়ে গেছে। আর আছে ৫৫ মিনিট। ১ ঘন্টার পরীক্ষা হয় ১০০ মার্কের। ১ম প্রশ্নটাই যেটা আসছে সেটা হচ্ছে অনুশীলনের প্রশ্ন এবং এটা আমি পারি। তাও আমি দাগাইতে পারতেছি না, হাত কাঁপতেছে। তারপরে প্রশ্ন দেখলাম পারি না। তারপরে এটা পারি না। পরে আবার পারি। তারপরে ওটা দেখায় এরকম করতে, করতে প্রায় ৭ নাম্বার প্রশ্নে গিয়ে আমি ১ম এ আমার বৃত্ত ভরাট করা শুরু করি। ১০০ টা প্রশ্ন। আমাদের সময় ১ম মেডিকেল ভর্তি পরীক্ষায় এই যে আমরা গতানুগতিক যে বোর্ড বইটা পড়ি, ওই বোর্ড বই থেকে প্রশ্নটা আসে নাই। তাও আর বায়োলজিতে যেটা আমি বেশি দক্ষ। কিন্তু আমি এই প্রশ্নটা পাওয়ার পরে আমি দেখতেছি আল্লাহ মতো চান্স হবে না। আমি কি করলাম? তো মনের ভিতরে শুধু এরকম আস্তে, আস্তে আরো ওই মেয়েটার দিকে আমি মাঝে, মাঝে ১-২ বার করে তাকাচ্ছি যে ও কিরাম করতেছে এটা দেখি তো। ও দেখি তাকাচ্ছে। আমি বলতেছি ও তো অনেক ভালো পরীক্ষা দিচ্ছে আল্লাহ আমি কেন পারতেছি না? আরো টেনশন। আরো টেনশনটা বেড়ে গেছে। তারপরে ৫০ টা যাওয়ার পরে দেখি আমার ভালো কমন আসতেছে। ৫০ টার পরে ১০০ টা অ্যাকচুয়ালি নার্ভাস ওকে এই লেভেলে নিয়ে জি, আসছে। জি। তারপরে এটা অনেক ভাগ্য আমার সাথে ছিল আরকি। তো যখন আমি ১০০ টা প্রশ্ন দাগাই ফেলি, তখন দেখি যে ৬০ টার মতো আপনার নেগেটিভ মার্কিং হয় না আপনাদের ভুল হ্যাঁ হলে? ০.25 সো করে আপনি থাকে। কত সবগুলো দাগাইছিলেন? না ১ম এ আমি ১ম যে ১ থেকে ১০০ পর্যন্ত যে মানে চোখের যে দেখাটা দেখছি, সেটাতে কত ছিল? সেটা আমি প্রায় ৬০ টার মতো দাগাইছি। সেটা সিওর মার্ক? প্রায় সিওর আরকি। ওকে।
সেকেন্ড বার রিভিশন দিতে গেছি প্রথম থেকে আবার। এবং আমি মনে মনে ভাবতেছি, আল্লাহ এ কি হচ্ছে? আমি তো এই কয়টা দাগায় চান্স পাবো না। আর এত কঠিন আসছে কেন প্রশ্ন? অন্যবার থেকে তো কোচিং এ তো ভালোই পরীক্ষা দিই। একটু কমন তো ভাব লাগে। প্রিপারেশনের পরেও এত কঠিন হ্যাঁ, লাগতেছে। এত কঠিন লাগতেছে কেন? আমাদের সময় সবথেকে কম কাটমার্ক ছিল। ৬৬ পয়েন্ট পাইলেও সেই সময় আ পরীক্ষা চান্স পেয়ে গেছিল। মানে এত কঠিন হয়েছে প্রশ্ন? হ্যাঁ, এত কঠিন। ৬৬ মার্ক পর্যন্ত কাটমার্ক ছিল। ওকে, তারপর? তারপরে আমি কিছুটা ১০-১৫ টার মতো দাগাইলাম। হ্যাঁ? তারপরে এই যে 3rd স্টেপে গিয়ে আমি আবার প্রথম থেকে আবার ১০০ টা পর্যন্ত দেখলাম। মানে আমি যে পড়াইছি মানুষের ছোটবেলায় এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস, আবার ওই যে ১১৮ টা মৌল মুখস্থ করছিলাম, ওইখানে একটা মৌল ছিল lead নামক একটা মৌল কত নম্বর সিরিয়ালে আছে সেটা আবার হাতে কলমে সলভ করতে গেলে অনেকক্ষণ টাইম লাগে। পর্যায় সারণীর যে বিন্যাসগুলো করে। হুম। তো আমি কি করছি? আমি হাতে গুনছি। ১১৮ টা মৌল বলতে তো আমার ২৫ সেকেন্ড সময় লাগে। তো আমি কি করছি? লেট পর্যন্ত হাতে গুনে কয় নাম্বার মৌল আমি ওখানে বলে দিছি আরকি। তো আমি এটা গবেষণা করছি টেকনিক, ছন্দ, মেমোনিক, প্রিভিয়াস আমার যে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস এবং সবকিছু মানুষকে ডেমো দেওয়া, নিজে পড়ানো, সবকিছু গবেষণা করে মিলায়ে আমি লাস্ট স্টেপে বললাম যে, "আল্লাহর রহমতে একটা দাগায় ফেলি আরকি। নাহলে তো আমার দাগাইতে হবে। প্রায় ৯০ প্লাস না লাগাইতে দিলে তো আমার চান্স হবে না। আমার আবার আসতে হবে জায়গায় পরীক্ষা দিতে। যা পরিশ্রম করলাম সব বৃথা যাবে। মানুষ টিটকারা করবে যে ও চান্স পায় না। ও নিজে পড়াইতো বেশি তো বুঝে।" ১০০ টাই দাগাইছেন আপনি? না। কয়টা? তো 3rd স্টেপে গিয়ে আমি ভালোই দাগানো শুরু করলাম। দাগায় দেখলাম গুনে দেখি যে আমি প্রায় আ ৩ থেকে ৪ টার মতো এমসিকিউ বাদ দিছি। প্রায় সবগুলো দাগায় সো ফেলছি। 95 টু 97 95 to 97 কতগুলো হইলো ওখান থেকে? যখন বাইরে বেরোইছি তো ঐদিন আমার বড় ভাইয়ের একটা কাজ ছিল আবার। ঐদিন আমাকে সে কেন্দ্রতে আসার কথা যে ভাই একটু আসবে, একটু ভরসা পাবো। বেরোইছি যখন তখন পাশ থেকে অনেকগুলা মেয়ে বাপের গলা জড়ায় ধরে, মায়ের গলা জড়ায় ধরে কান্নাকাটি শুরু করতেছে। আব্বা আমার স্বপ্ন শেষ। কারণ প্রশ্ন কঠিন আসছে। একটু অ্যাবনরমাল টাইপ কোয়েশ্চেন। ২০২২-২৩ এর কোয়েশ্চেন দেখলে তারা বুঝতে পারবে যারা ভিডিওটি দেখছেন। টার্গেট আমার হলো গিয়ে পড়া প্রশ্ন মেলাবো। যে আমার কয়টা আগে ছিল। ঢুকে দেখি হ্যাঁ, যে আমি প্রশ্নগুলা। ৯৫ টার মতো দাগাইলাম আমি দেখি আমার কি হইছে। এখন কিন্তু এই জিনিসগুলো অনেক সহজ। আমি জানি না নিশ্চয়ই স্টুডেন্টরা সেটা জানো। পরীক্ষা দিয়ে এসে তুমি যে ওটার তো ছবি তোলা যায় না বোধহয়। ওটা কি দিয়ে দেয় আপনার কোয়েশ্চেন ও পেপার? ৩০ মিনিটের পরই প্রায় দিয়ে দেয়। সেটা তো পাওয়া যায় হ্যাঁ, অনলাইনে। তো অনলাইনে ওটা পাওয়া যায় জাস্ট পরপরই। নিয়ে ChatGPT কে দিয়ে দিলে ChatGPT ১ মিনিটেই বলে দিবে প্লাস মাইনাস কত। তখনই যারা সিনিয়র ভাইরা পড়াইতো ওরা আবার ওই লাইভ এসে সলভ দিত আরকি। আচ্ছা, যে আচ্ছা। এই কোয়েশ্চেনের ওই সময়টা তো এআই এতটা ইয়ে ছিল না। তখন এআই AI ছিল এখন না। হ্যাঁ। তো একটা জিনিস বলি, এখানে বললাম বলে কারণ আমি জানি আজকের এপিসোডটা বাংলাদেশের কোনায়, কোনায় পৌঁছে যাবে। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এইটা যারা ইউজ করো না স্টুডেন্ট, তাদেরকে বলব যদি হাতে ফোন ইউজ করার সুযোগ থাকে অবশ্যই ইউজ করবা। অবশ্যই ইউজ করবা, অবশ্যই ইউজ করবা, অবশ্যই ইউজ করবা পড়াশোনার ক্ষেত্রে। বিকজ তোমার ও যে এত কষ্ট করে YouTube এ ভিডিওগুলো দেখছে না? এইখানে যে সময়টুকু লাগছে তার ১০০ ভাগের ১ ভাগ সময় তোমার কম লাগবে হচ্ছে হলো যদি তুমি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রপারলি ইউজ করতে জানো। সো ডেফিনিটলি ইউজ করবা। বিকজ এইটা যে কি যারা ইউজ করেনি তারা বুঝতে পারবে না। যারা ইউজ করে তারা বুঝতে পারবে। জি। ওই যে পরীক্ষার যে সময়টা, ওইটা এত দ্রুত চলে গেছে লাইভ থেকে ১ ঘন্টা যে আমি নিজে মানে বুঝতে পারিনি। রাইট। যে এত দ্রুত কেমনে সময় ১ চলে ঘন্টা তো ১ ঘন্টাতেই গেছে কিন্তু আপনি আসলে ফুরসত বুঝতেই পান পারি নাই নাই জানিস না। এবং এত দ্রুত চলে গেছে। খুবই জি। নার্ভাস ছিলাম। তো এসে আমি দৌড়ায় এসে মিলাইতেছি কোয়েশ্চেন। দেখি মিলাইতে গিয়ে ১ম এ যে মানে যে সলভ দিল ফাহাদ নামে এক ভাই। তো উনার সাথে মিলাচ্ছি। দেখি আমার ভালোই হয়ে যাচ্ছে আরকি। আমি কিন্তু এমন না যে আমি আন্দাজে জায়গায় চান্স পাইছি। পরে মিলাচ্ছি দেখতে ভালোই হচ্ছে। হইতে দেখি আমার প্রায় ৯০ টার মতো কারেক্ট হচ্ছে। ফার্স্ট স্টেপে। হ্যাঁ? তারপরে হচ্ছে আমি করতে আমি তো চান্স পেয়ে যাবান তাহলে। ৯০ টার মতো? মানে ৯৫ টা দাগাইছি তো ৯০ টার মতো হচ্ছে। তারপর আরেকবার মিলাইলাম। আরেকটু সময় গেল। আরো অথেন্টিক প্রশ্ন সলভ আসতেছে। এরকম করতে ৮৭ র মতো বা ৮৬ র মতো মার্ক হয়। হয়ে আমার নেগেটিভ কিছু মার্ক হয় যেগুলো আমি ভুল দাগিয়েছি। তো সেখান থেকে নেগেটিভ খেয়ে আমার মার্ক হয় ৮২.২৫ অর্থাৎ ওয়াও! যদি আমি রোল আর রেজিস্ট্রেশন নাম্বার ভুল না করি, তাহলে ইনশাআল্লাহ আমি কোনো না কোনো মেডিকেলে চান্স পাবো। হুম। এরকম একটা আশা আমার জন্মাইলো। তো রেজাল্ট দিবে যেদিন, আমাদের ১০ তারিখে আমাদের পরীক্ষা ছিল। ১০ মার্চ এবং তার ২ দিন পর আমাদের রেজাল্টটা পাবলিশড হবে। তো আমার মনে হচ্ছিল যে আমার যেহেতু ৮৬ টা বা ৮৭ টার মতো হচ্ছে, এটা তো অনলাইনের মিলানোর ফল। আবার তারা সরকার থেকে কি ধরনের অ্যান্সার পেপার নেয় এটা তো আমি জানি না। মানে পরীক্ষা দিয়ে যে আমি একেবারেই স্যাটিসফাইড যে আমি চান্স পেয়ে বসে আছি এরকম মনে হচ্ছিল না। টেনশনে ছিলেন। কিন্তু যেদিনকে ১২ তারিখ আসলো, সেদিনকে তো আমি সেই দুপুর ১২ টা থেকে অপেক্ষা করতেছি ২ টার দিকে রেজাল্ট দেয় এবং আমি ভাতও খাইতে পারতেছি না। ভাত খাইতে গেলে যদি হঠাৎ করে রেজাল্ট চলে আসে আমার সামনে, আমার হাতে ফোন, আমার ৪ সাইডে আমার বন্ধুরা অপেক্ষা করতেছে। আমার বন্ধুরা মনে করতেছে আমার তো চান্স হবে না, আমার বন্ধুর চান্স হবে। তো দেখি তো বন্ধুর সাথে থাকি। এবার আমার বন্ধুটা আছে আমার হাতে। একসাথে রেজাল্ট দেখব। এখন রেজাল্টে যখন আমি আমার রোল রেজিস্ট্রেশন দিয়ে সার্চ দিছি, রোল নাম্বার দিছি, তখন রেজাল্ট এখনো পাবলিশ করে নাই।
দিয়ে যখনই আমি রোলটা দিছি দেখি ফেইলড। খুবই খারাপ অবস্থা হয়ে গেল আমার। যে আল্লাহ কার রেজাল্ট আসলো? আমি তো শুধু ওই মার্কের দিকে তাকাইছি। হুম। তো আমার এটা অনেক খারাপ লাগে যে আমি ফেইল করলাম, এটা কোনো কথা? পরে দেখি উপরে পড়ে দেখি যে এটা আগের বছরের রেজাল্ট, ওই মেয়ের সাথে মানে আমার রোলটা মিল আছে। আগের বছরের রেজাল্টটা চলে আসতেছে। তারপরে এরকম অপেক্ষা করতে যখন রেজাল্ট দিবে আমার বান্ধবীও আরো অনেক বান্ধবী ছে, ও এরকম কল দিচ্ছে। ওর এক রোল ছিল আমার হাই স্কুল লেভেলে, হুম। স্কুল লেভেলে থাকতে। আমি ভাবছিলাম ও ঢাকা মেডিকেল পাবে, আমি মানে অন্য মেডিকেলের এটা মানে অন্য মেডিকেলে একটা পাওয়া নি মনে হয়। এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো আমি সার্চ দিচ্ছি, ও সার্চ দিচ্ছে, বড় ভাইও সার্চ দিচ্ছে। কারো রেজাল্ট আসছে না। মানে মনে করেন সে পাবলিশ করতে ওই ৪টা বেজে গেছে এরকম। মানে বিকাল পড়ে যাওয়ার মতো অবস্থা। তো হঠাৎ করে আমার বন্ধু সার্চ দিছে। আ সার্চ দিয়ে দেখে যে আমি ৯৪তম হইছি। বলছে, "বন্ধু তুই তো ঢাকা মেডিকেলে চান্স পাইছস?" তখন আমি আল্লাহু আকবার! তখন আল্লাহু আকবার দিয়ে উঠে আল্লাহু আকবার যে আমি চান্স পেয়েছি। আল্লাহু আকবার! ফ্যামিলি ঢাকা মেডিকেল কলেজ। বৃহস্পতিবার কত 5 লাখ নাকি তো নেই 82.25। 25 আসসালামু আলাইকুম। আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন সবাই। আমি ঢাকা মেডিকেল কলেজ চান্স পেয়েছি আপনাদের সুপ্রিগ্রাম থেকে। কাছে লেগে আল্লাহু আকবার! আরে হ্যাঁ দোস্ত ভালো কিছু পড়তে মাথা চুলও নেই আমার। কত কষ্ট করেছি, তিনটা টিউশনি সামলাইছি জীবনে। দাদা দোস্ত এখন আম্মাকে কল দে, আম্মাকে দে সোমবারটা দে আগে। আমার আব্বা ধরিছে। আব্বা, আব্বা, আব্বা আমি ঢাকা মেডিকেলে চান্স পাইছি। আব্বা, আব্বা আমি লাউডে দে, ৯৪তম হয়েছি। আব্বা, মা কই? লাউডে দে। দোস্ত কাঁদিস না। ভালো করেছিস দোস্ত, তো কাঁদছিস কেন? বস মা দোস্ত, কই? ওরা একটু ভালো পানি নিয়ে আসো তো। বস বস দোস্ত, এখানে বস, বস যা। আব্বা তোমার স্বপ্ন আব্বা পূরণ করতে পারিস। নামাজ পড়ো। মা কই? ভালো ডাক্তার হয়ে সেবা করতে হবে দোস্ত। আব্বা তুমি যেন আবার হার্টের সমস্যা করে না, তুমি একদম ভালো থাকো, নামাজ পড়ো। যাই হোক, আমার বন্ধু সবাই দোয়া করবেন, সে ডিএমসি তে চান্স পেয়েছে, বাংলাদেশে 94তম। তো আমরা খুব খুশি। তো বন্ধু এত পরিশ্রম করেছে যে ভেঙে পড়েছে, তার পরিশ্রম দেখে আমরা তো অবাক। তারপরে তার সাফল্য, হয়তো সে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ স্টুডেন্টের মধ্যে একজন, আমি এটা জানি। আমি তোকে দিয়েছি। আমি ভালো করেছি মা। আমি এইদিকে টিপলে তোকে দেখা যাবে, এইদিকে টিপি। আমি মেডিকেল কলেজে চান্স পাইছি মা, ঢাকা মেডিকেল। আচ্ছা মা, আচ্ছা আচ্ছা মা। আমার টেনশন করি না মা, ইনশাল্লাহ তোমার ছোট ছেলে পরিশ্রম বৃথা যায়নি। ভালোভাবে কথা বল, না তো আম্মাই খাবে। ভালোভাবে কথা বল। আন্টি কানতে মানা করেন, ও প্রচুর কানছে। মানে আপনি ইনশাল্লাহ ভালো ডাক্তার হবে আন্টি, কিন্তু ভেঙে পড়েছে, মানে অনেকদিন পরিশ্রম করেছে। তো আন্টি একটু কাঁদতে মানা করেন, কাঁদছে প্রচুর। দোয়া করেন। শুধু ডাক্তারের চান্স পায়নি, পুরো বাংলাদেশে 100-র মধ্যে আছে আন্টি। এই ভিডিওটাই আমরা দেখলাম। আমি ৯৪তম হয়েছি। হ্যাঁ। আমার জন্য দোয়া করবেন। যেই দোয়া করবেন কথাটা বলেছি। আর কান্না চলে আসছে। তখন আমার সেই মানুষের টিটকারি উপহাস যে তুই চান্স পাবি না, তুই পড়াইছিস, তুই দেখবি নিজেই চান্স পাবে না। আবার আমার আর্থিক অবস্থা, আমার আব্বা মার সাপোর্ট, আমার ভাইয়ের সাপোর্ট, সবকিছু যেন মনে পড়তেছে যে আল্লাহ আমার ১২ বছরের সাধনা, আমি যেভাবে ছোটবেলা থেকে উঠে আসছি, আমার সব আজকে সাকসেস হয়েছে। আমি নিজেই চোখে বিশ্বাস করতে পারছি না। সো এই আলফাজ ৯৪তম হয়ে আপনি ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন কত সালে? এটা হচ্ছে ২৩ সালে ২০২৩-২৪ আপনার ব্যাচ। ব্যাস। এখন আমি 4th ইয়ারে উঠছি ২৬ সালে। ভিডিওর এই পর্যায়ে প্রিয় দর্শক এবং শ্রোতা একটা কথা আপনাদেরকে বলতে চাই, এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে
ইংলিশ থেরাপি আসলেই চায় বাংলাদেশের মানুষ ইংরেজি শিখুক। সম্পূর্ণ ফ্রি, আই রিপিট, সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্য একটা কোর্স এসছে। সেটা হলো এবার তারা ফ্রিতে শুরু করেছে ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স। এখানে রয়েছে 100টা ক্লাস, আর প্রতিটা ক্লাসই নিয়েছেন ফাউন্ডার এবং সিইও সাইফুল ইসলাম স্যার নিজে। বুঝতেই পারছেন এটা শুধু নামের ফ্রি না, এটা কাজের ফ্রি। এবং এখানেই শেষ না, যারা এই কোর্স করে নিজের লার্নিং শেয়ার করবেন তাদের জন্য থাকবে সাইফুল ইসলাম স্যারের লেখা একটি বেস্ট সেলার বই উপহার। কারণ এই কোর্সটা শুধুমাত্র দেখার জন্য না, শেখার জন্য। এটা সম্পূর্ণ ফ্রি, আই রিপিট, সম্পূর্ণ ফ্রি। দিন শেষে লাভ কিন্তু আপনারই হচ্ছে। সিরিয়াল দিয়ে ভর্তি হওয়ার কোনো ঝামেলা নেই, এবং প্রতিষ্ঠানের কাছ থেকে ফ্রিতে এত বড় রিসোর্স, সত্যি এটা একটা অসাধারণ উদ্যোগ আমি বলবো। তো আপনাকে যে কাজটা করতে হবে, ফ্রি কোর্সে এনরোল করতে আপনাকে ভিজিট করতে হবে। এই যে আমি কথাগুলো বলছি আপনারা দেখতে পাচ্ছেন খুব বোল্ড করে একটু ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। একটু পজ দেন ভিডিওটা, আপনারা ওয়েবসাইটের ঠিকানাটা এখান থেকে নেবেন, নিয়েই আপনারা ওখানে যান, গেলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার ফিরে যাচ্ছি ভিডিওতে। সো ফোর্থ ইয়ার্স এমবিবিএস চলতেছে, মানে চলবো মানে ক্লাস শুরু- শুরু হবে কালকে থেকে। তার মানে আপনি কিছুদিন পরে ডাক্তার। জি, কি অবস্থা একাডেমিক্যালি? কন্টিনিউয়াসলি এখনো পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে, এবং সে পরিশ্রমের সীমা নেই। যে আমি 2টা 3টা টিউশন করাই, এবং বিভিন্ন জায়গায় দূরে, ময়ূরপুরে বা ফার্মগেটে বিভিন্ন জায়গায় পড়ায়। এবং আমার ওই ভাইরাল হওয়ার পর থেকে, ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আমাকে বিভিন্ন জন পড়ানোর অফার দেয়, অনেক টিউশন পাই। সো টিউশনি করে আপনি একাডেমি, এখন স্টিল নাও আমি টিউশন করাই রাত 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত এরকম। তারপরে এসে এখনো 3টা পর্যন্ত এসে পড়িনি। এতে একাডেমিক রেজাল্ট খারাপ হচ্ছে না তো? আল্লাহর রহমত আমি কোনো পরীক্ষায় কোনো সাপ্লি অথবা কোনো ফেল অথবা আমার রেজাল্ট খারাপ হয়েছে এরকম কোনো রেকর্ড নেই এখন। ভবিষ্যতে কি চিন্তা ভাবনা, স্পেশালিটি কোন দিকে যাবে ডাক্তার যদি হন? আল্লাহ যদি চায় তাহলে আমি এমবিবিএসটা কমপ্লিট করব। সো এমবিবিএস এর পরে আপনার স্পেশালিটি কোন দিকে যাবে থাকে না? স্পেশালি হ্যাঁ। সিলেকশন করি না যে আমি এই নির্দিষ্ট পরে হব। Okay. পড়তে পড়তে যেটা ভালো লাগবে ওকে, এবং আমার যেটা আমার চাহিদা হবে আমার গ্রামের জন্য, যে কোন সাবজেক্টে গেলে আমি দেশের জন্য উপযুক্ত, সেইভাবে সো সাবজেক্ট। বিসিএস করারও তো চিন্তা ভাবনা আছে ডেফিনেটলি। আপনি যদি গ্রামের কথা চিন্তা করেন ডেফিনেটলি তো আপনাকে বিসিএস বেস্ট অপশন। আমার এমবিবিএস শেষ করার পরে আমি অবশ্যই বিসিএস পরীক্ষা দেব, এবং হেলথ ক্যাডারেই আমি সেকশনে আমি জব করব। এবং জব করার পরে আমি নির্দিষ্ট সাবজেক্টের উপরে এফসিপিএস করার ইচ্ছা আছে, একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে, যেটা এখনো সিদ্ধান্ত নেই। তবে সার্জারি অথবা মেডিসিন যে কোনো একটার ভিতরে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্বপ্নের মতো মনে হয় না জীবনটাকে? আল্লাহর একটা দান আর বলা যায় কি, যে ডেফিনেটলি, কিন্তু আপনি তো পরিশ্রম করছেন। আল্লাহ তো বলছে পরিশ্রম করার জন্য। পরিশ্রম Right. করলে যে বৃথা যায় না, এবং আল্লাহ তার সঠিক প্রতিদান দেয়। এটা আমি আমার লাইফ হিস্টরি থেকে আমি নিজে এটা দেখতে পাই আর কি। আজকের এই গল্পটা আমি যারা দেখেছেন তাদেরকে বলবো যে শুধুমাত্র আপনি দেখলে হবে না। আপনার জায়গা থেকে এটা একটা সাদাকা হতে পারে, এটা একটা বিশাল রকমের গুড ওয়ার্ক হতে পারে যদি আপনি আপনার গ্রামের বা আপনি আপনার এলাকার অন্তত এরকম 10 জন স্টুডেন্টকে এটা দেখান। আমার মনে আছে, আমি আমার ব্যক্তি জীবনের একটা ছোট্ট গল্প দিয়ে আমি শেষ করি। সেটা হচ্ছে আমি 10 বছরে এসএসসি পর্যন্ত যা পড়িয়েছে আমার টিচাররা, আমার সবচাইতে বেস্ট ক্লাস মনে হয়েছিল এসএসসির আগে টেস্টের পরে একটা ক্লাস। উনি সম্ভবত ইংলিশের টিচার ছিলেন, ফারুক স্যার, আমার নামটা মনে আছে। একদিন উনি ক্লাসে আসলেন এবং ওইদিন কোনো ইংরেজি পড়াননি, শুধু জীবনে কি হতে হলে কি করতে হয় এটার উপর একটা মোটিভেশনাল ক্লাস নিয়েছিলেন। সো ওই একটা ক্লাস, যেটা আমার কাছে মনে হয়েছে জীবনে আমি যতটুকু ভালো করেছি একাডেমিক্যালি, ওই একটা ক্লাসের অনেক বড় একটা ভূমিকা আছে। আমি কেনই কথাটা বললাম যে আজকের এই ভিডিওটা, আপনি কোনো বাচ্চা তো সারাদিন পড়াশোনা করে, খুব ভালো পড়াশোনা করে, কিংবা কেউ তো পড়াশোনাই করছে না, তাকে দেখান। দেখালে সে একটা গাইডলাইন পেয়ে যাবে, এবং সেই গাইডলাইনের জায়গাটা থেকে তার জীবনে হয়তো অসাধারণ কোনো একটা কিছু হবে। এই যে কন্টেন্টগুলো আমাদের, এই কন্টেন্টগুলো নীরবে নিভৃতে একটা অনেক বড় পরিবর্তন বাংলাদেশের সোসাইটিতে রেখে চলেছে। এই ধরনের কাজ হয়তো অনেক অনলাইনে অনেকেই করছেন। কিন্তু আমি মনে করি যে আমাদের আলফাজের মতো ছেলেমেয়েরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসছে, এবং এদেরকে বেশি বেশি করে প্রমোট করা উচিত। হ্যাঁ, ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, ডেফিনেটলি। তবে কিছু কিছু লক্ষ্য এত বেশি মানে টু দ্য পয়েন্টে থাকে যেখানে ফেল করা অস্বাভাবিক ব্যাপার ছাড়া কোনো কিছু না। এবং আলফাজের এই গল্পটা আমরা মনে করি আমাদের জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন। আলফাজ, আমরা একটা জায়গাতেই শেষ করতে চাই, সেটা হচ্ছে আপনি একটা অসাধারণ জায়গাতে পড়াশোনা করছেন, যেটা বাংলাদেশের অসংখ্য ছেলেমেয়ের স্বপ্ন থাকে, এবং সেই জায়গা থেকে দায়িত্ব নেয়ার যে ব্যাপারটা, এবং সামনের দিনের দায়িত্বটা কিন্তু আরও অনেক বড়। আপনি যখন একটা পজিশনে গিয়ে এরকম শত শত মানুষকে সেবা করতে পারবেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন, এর চাইতে নোবেল প্রফেশন এটা আর কিছু হয় না। এটা আমার ব্যক্তিগত অভিমত। মানে আমি যখন জীবনের একটা পর্যায়ে এসে, আমার আসলে ওইভাবে মেন্টর ছিল না। যখন জীবনের একটা পর্যায়ে এসে আমি নিজেকে প্রশ্ন করেছি আমার আসলে কি হওয়া উচিত ছিল, আমি চোখ বন্ধ করে আমার কাছে মনে হয়েছে যে ডাক্তারের বাইরে আর কোনো কিছু হওয়া উচিত ছিল না আমার।
তো আমার জীবনে যদি ওরকম মেন্টর থাকতো, আমি যেই কালচারে বড় হয়েছি, তাহলে হয়তো আমি ডেফিনিটলি ওই দিকেই যেতাম। তো এইজন্য ডক্টর কাউকে দেখলে বা ডক্টরি প্রফেশনে কেউ আছে, ডাক্তারি পড়ছে, তারা আমার কাছে লাইক দে আর সুপার হিউম্যান। সো আমি চাইবো যে আপনার সাথে জীবনের কোনো একটা পর্যায়ে আমার আবার দেখা হবে এবং তখন অন্তত আরো সুন্দর, সুন্দর গল্প যুক্ত হবে জীবনের, যে গল্পগুলো আরো বেশি অনুপ্রাণিত করবে আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষে যদি কিছু বলার থাকে। পরিশ্রম কখনো বৃথা যায় না এবং আল্লাহ তাআলা আমাদের চেষ্টা করতে বলছে। আল্লাহ তাআলা বলেছেন যে, "তুমি তাই পাও যা চেষ্টা করো।" ট্রু। তো আমি চেষ্টা করে গেছি এবং কন্টিনিউয়াস এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি। এখনো পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছি। আমি বলব যে যারা এখন আমাদের পর্যায়ে স্টুডেন্ট আছে বা যাদের আর্থিক প্রবলেম, এই আর্থিক প্রবলেম যে কোনো একটা প্রবলেমই হইতে পারে না। সেটা ট্রু। একজন মানুষের যে আত্মবিশ্বাস এবং তার পিতামাতার যদি কষ্টটা যদি সে উপলব্ধি করতে পারে, সেলফ রিয়ালাইজেশন। তার পিতামাতা কিভাবে উপার্জন করে আমার পেছনে ৳৫টা ঢালতেছে। এই কথাটা যদি তার মাথায় সবসময় বাজতে থাকে এবং চারিদিক থেকে যদি কেউ উপহাস করে, তাহলে সেই কথাটাকে উপহাস হিসেবে না নিয়ে যদি সত্য চ্যালেঞ্জ। হিসাবে হুম। কাজে লাগায়, রাইট। তাহলে আমি মনে করি এই আর্থিক প্রবলেম কোনো বিষয় না, মানুষের টিটকারিও কোনো বিষয় না। জি, একমাত্র বিষয় হচ্ছে তোমার পরিশ্রম। পরিশ্রম। এই পরিশ্রম করে গেলে ইনশাআল্লাহ বৃথা হবে না কোনো কিছু। শেষ করছি আজকের এই অসাধারণ এপিসোড প্রিয় দর্শক এবং শ্রোতা। যারা ব্র্যান্ডিং বাংলাদেশে এতক্ষণ ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। শুভ হোক আপনার আগামী দিন। বিশেষ করে স্টুডেন্টরা। আবারও বলছি, বারবার দেখো আজকের এপিসোড। আসসালামু আলাইকুম।